কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে একটা খুবই মারাত্মক ঘটনা শেয়ার করেছে অনন্যা। আজকের ঘটনাটা অন্য স্বাদের। ঘটনাটা শেষ অবধি শুনুন এবং এখনই কমেন্ট করে জানান আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন, কোথা থেকে দেখছেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারসদের মধ্যে শেয়ার করে দিন। অ্যান্ড কিউরিও ফাইটে নতুন হলে সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, সত্যি ভৌতিক ঘটনা, কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে তার জন্য আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। আমাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের একদম পিন কমেন্টে দেওয়া থাকলো। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অনন্যা, কেমন আছো? হ্যালো কৌস্তভ, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমি তো ভালো আছি গো। কদিন আগেই তো তোমার বার্থডে গেল। এক্স্যাক্টলি। তো আরেকবার একরাশ শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো থেকো, অনেক অনেক অভিনন্দন। মনে হচ্ছে যে জীবনটার অর্ধেক বাকি আছে। ওরে বাবা, 80 বছরের বুড়ো হয়ে গেছো নাকি? না, হয় মৃত্যুর কথাও মাঝে মধ্যে মাথায় আসে, ঠিক আছে। ওরে বাস। আর আমরা যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে তো এই জিনিসটা খুবই এভিডেন্ট। যাই হোক, আমি সেই সব জায়গাতে যাচ্ছি না, বাট টু বি অনেস্ট, কিউরিও ফাইটে এর আগে আমি প্রায় 650-র ওপর ভিডিও করেছি এবং হ্যাঁ, মাল্টিপল ঘোস্টলি কল রেকর্ডিং রয়েছে, একটা আর একটার থেকে একদমই আলাদা লেভেলে রয়েছে। হ্যাঁ। ইট ইজ বর্ধমান আইটিআই, আসামের 6B, হাউস নাম্বার 49, এরকম মাল্টিপল, মুনাই ঝুনাই, এরকম মাল্টিপল ঘটনা কিউরিও ফাইটে আমাদের যারা গেস্ট রয়েছেন তারা আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করেছে। হ্যাঁ, অ্যান্ড এইগুলো এমন একটা র কনভারসেশন না, ভেতরে যখন মানুষজন ঢুকে যায় তখন অন্য কিছুর কথা মনে থাকে না। একদমই তাই। তা সত্ত্বেও আমি একটা কথা বলবো, যে ঘটনাটার হিন্টস তুমি আমাকে দিয়েছো আজকে, হ্যাঁ, কিউরিও ফাইটের ইতিহাসে এই ঘটনাটা একদম মানে অন্য একটা হয়তো জায়গাতেই চলে যাবে। কারণ এরকম টাইপের ঘটনা আমি আমার পডকাস্টের চ্যানেল কৌস্তভ কুমারেও শেয়ার করিনি বা কিউরিও ফাইটে শেয়ার হয়ইনি। একদম অন্য ধরনের কিছু একটা আজকে শুনতে চলেছি। এরকম টাইপের জিনিসপত্র হয় সেটাও আমার মাথাতে আসেনি, বা সেটা আমার খুব একটা মানে কি বলবো এক্সপিরিয়েন্সের মধ্যে রয়েছে সেরকমটাও নয়। একদম। কি ঘটেছিল ডাইরেক্ট চলে যাব, বেশি ভেজাবো না। কি হ্যাঁ। ঘটেছিল শেয়ার করো। প্রথমে আমি বলি যে আজকের যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা মোটামুটি 3-4টে স্তরে আমি শেয়ার করছি, ঠিক আছে? দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে গল্পের যে মেন, মানে আমি সরি, ঘটনার যে মেন চরিত্র রয়েছে। গল্প ঘটনা চাপ নেই, বলতে পারো। হ্যাঁ, মানে দেখো, তাই। ঘটনাও একটা সময় গিয়ে না মানে গল্পতেই রূপান্তরিত হয়েছে। মানে আজ থেকে 50 বছর পর কিউরিও ফাইটার এই রেকর্ডিং গুলো যখন কেউ শুনবে, হ্যাঁ, তখন কিন্তু ঘটনা না একটা গল্পই হয়ে যাবে তাদের কাছে। ঠিক ঠিক ঠিক, বলো, একদম। চাপলেস। হ্যাঁ, হ্যাঁ, তো যে ঘটনার যে মেন চরিত্র, হুম হুম, তার মারাত্মক রকমের আর কি চরম দুর্গতি হয়েছিল, সেটা আমরা লাস্টে জানতে পারবো। আর একটা কথা বলার, এই যে ঘটনাটা, এই ঘটনাটা যারা মন দিয়ে শুনবেন তারা ঘটনার শেষে গিয়ে বুঝতে পারবেন যে একটা ঘটনা যখন হয় সেই ঘটনার নেপথ্যে কতগুলো যে হিডেন 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 কজ থাকে, যেটা আমরা দেখতে পাই না। পরবর্তীকালে আমরা সেটা লিঙ্ক করে করে বুঝতে পারি যে ওই ছোট ছোট ঘটনা বা ওই ছোট ছোট কারণগুলোই কিরম একটা বড় সাংঘাতিক রকমের ঘটনার মোড় দেয় বা জন্ম দেয়। যাই হোক, শুরু করছি। আমিও আর বেশি কিছু এই ব্যাপারে ভেজাবো না। না Anyway, তোমার এত শুদ্ধ বাংলা আমি শুনলাম তো, ঠিক আছে, আমার খুব সুদিং লাগলো, ইয়ার সুদিং লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, বল। হ্যাঁ, কিছুদিন আগে আমার না মানে কিছু একটা খেয়েছিলাম, স্যুপ জাতীয় কিছু খেয়েছিলাম, খেয়ে না র্যাশ বেরিয়েছিল, ঠিক আছে? হাতে, পায়ে, মুখে র্যাশ বেরিয়েছিল। তো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো
তো র্যাশ ট্যাশ বেরানোর ফলে কি হয়েছিল, জ্বর এসেছিল, আমি না কাজে যেতে পারিনি। হুম। তো স্বাভাবিকভাবে আমি আমার টিম লিডারকে জানাই অসুস্থ হয়েছি। তো যখন আমি কজ বলি যে আমি কেন যেতে পারলাম না এই র্যাশ ট্যাশের জন্য, তো সে তখন আমাকে বলে যে র্যাশ যখন তুই বললি তখন এই কথাটা শুনে আমার একটা ঘটনার কথা মাথায় আসছে, যেটা একদম সত্যি ঘটনা, 2016 সালে ঘটেছিল। হুম। ঠিক আছে, সেটা আমি তোর সাথে শেয়ার করতে পারি, কারণ তুই তো কিউরিও ফাইটে একটা ঘটনা শেয়ার করেছিস, কৌস্তব কুমারের আড্ডাতেও গিয়েছিস পডকাস্টে। তো তোর যদি মনে হয় তাহলে আমি তোর সাথে শেয়ার করতে পারি। তো আমি বললাম যে হ্যাঁ, কিন্তু তোমার এমন কি ঘটনা আছে যেটা এইসব র্যাশ ট্যাশ শুনে মনে পড়ে গেল? মানে তখন তোমার টিএলও আমাদের ঘটনা শোনা, তাই তো? একদম একদম আমার টিএলও মানে আমার টিএলও এই ঘটনাগুলো শোনে। তো ওকে। টিএল আমাকে বলছে যে হ্যাঁ, মানে যে ঘটনাটা আমি তোর সাথে শেয়ার করব সেই ঘটনার সাথে র্যাশ, ঘা, প্যাজরা এগুলো খুব মানে বাজেভাবে জড়িত রয়েছে। তো খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এই র্যাশ, ঘা এগুলো যে কোনো ভৌতিক ঘটনার সাথে মানে যুক্ত থাকতে পারে, এটা আমি কোনোদিন আগে শুনিনি, সত্যি কথা বলছি। ওকে। তো সেই জন্য আমারও ভীষণভাবে আগ্রহ হয়, আমি বলি হ্যাঁ তুমি শেয়ার করবে। তো ঘটনাটা যেদিন শুনি সেদিন খুব বৃষ্টি পড়ছিল, মানে আমি তুমি প্রায় মোটামুটি মানে ঠিকঠাক হয়ে তারপরে অফিসে জয়েন করেছো, তারপরে শুনো? হ্যাঁ 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 ওকে। একদম শুনেওছি, রিসেন্ট একদম হুম শুনেছি হুম ঘটনা। সেদিন বৃষ্টিও পড়ছিল, রাতের বেলা শুনেছি। হুম তো হুম। আমার তো রীতিমতো মানে ভয় লেগে গিয়েছিল। যাই হোক, আমি এবার শুরু করি ঘটনাটা। 2016 সালে ঘটেছে ঘটনাটা, বহরমপুরের ঘটনা। ওকে, হুম এইবারে বলি যে ঘটনার যে মেন চরিত্র, মেয়েটির নাম হচ্ছে অলিভিয়া। সে অলিভিয়ার বয়স ছিল 27-28 বছর মতো। হুম হুম। সে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করত। আর কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করা মানে বিশাল একটা ধৈর্যের ব্যাপার, কারণ একদম। একদিনে তো কিছু হয় না। তো সে এদিক ওদিক সব জায়গাতে পড়তে টড়তে যেত, নানা রকমের বন্ধু ছিল, প্রচুর বড় বন্ধুর ব্যাচ ছিল। তো ওদের ওই পরিবার যখনই যা কিছু রোগ হতো না, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ওপর ভীষণভাবে ভরসা করতো। অ্যালোপ্যাথিও করতো না, হোমিওপ্যাথিও করতো না, আয়ুর্বেদিকের ওপর ভীষণভাবে ভরসা করতো। আর অলিভিয়া কি হয়েছে, অলিভিয়ার না ইমিউনিটিটা সেরকম জোরালো ছিল না, প্রায়শই রোগে ভুগতো, জ্বর মর সমস্ত কিছু হতো, সর্দি কাশি হতো, যার ফলে মেজাজও সবসময় খিচড়ে থাকতো। তো ওদের ওই গোটা পরিবারটা, ওদেরই পাড়ার সামনে একটা আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র ছিল, সেখানে গিয়ে ট্রিটমেন্ট করাতো। হুম হুম। যখনই যা কিছু হচ্ছে 19 থেকে 20, কান থেকে চুন খসতে পারে না, ওখানে চলে যায়। হুম হুম। এইবারে বলি যে আয়ুর্বেদিক যে কেন্দ্রটা ছিল, যেখানে ট্রিটমেন্টটা হতো আয়ুর্বেদের, সেখানে দুজন ডক্টর বসতেন। হুম একজন হচ্ছেন সিনিয়র ডক্টর আর একজন জুনিয়র ডক্টর। এবার সিনিয়র আর জুনিয়র ডক্টর এই দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেটা হচ্ছে যিনি বড় ডাক্তার ছিলেন তিনি ছিলেন হচ্ছে বাবা, মানে ওইখানটার একদম মেন মালিক। আর যে ছোট ডাক্তার ছিলেন তিনি হচ্ছেন ছেলে, মানে ওই ভদ্রলোকের ছেলে। ঠিক আছে, আচ্ছা। এবার অলিভিয়া যখনই কিছু হতো ডাক্তার দেখাতে যেত, তখন ওই ছোট ডাক্তার মানে ওই বড় ডাক্তারের ছেলেটা দেখতো আর কি। ঠিক আছে, আর যখন অলিভিয়ার বাবা মা ভাই যেত তখন বড় ডাক্তারই দেখতো। এবং এই দুজন ডাক্তার সবসময় ওইখানে কিন্তু উপস্থিত থাকতেন। ওকে, খালি রাত্রিবেলাটা বন্ধ হয়ে যেত, সারা দিন ওটা খোলা থাকতো। দুপুরেও মানে যার যখন যা হতো ওখানে চলে যেত। এবারে কেসটা কি হলো, অলিভিয়া ওখানে যেত, কারণ আমি আগেই বলেছি অলিভিয়ার ইমিউনিটি সিস্টেমটা খুব একটা ভালো ছিল না। তো কি হয়েছে, অলিভিয়া যেতে যেতে ওই ছোট ডাক্তারটার সাথে একটা খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। দুজনে দুজনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখছে, কমেন্ট করছে, সবকিছু হচ্ছে। এই করতে করতে বন্ধুত্বটা একটা প্রেমের সম্পর্কে পরিণতি পায়। এই প্রেমটা ওদের ভালো মতোই জম্পেস ভাবে চলছিল। একে অপরের বাড়ি যেত, সব করতো, মানে গল্প গুজব করতো, ঠাট্টা ইয়ার্কি করতো, দুজনে মিলে একসাথে বেড়াতে যেত, ঘুরতে যেত, সিনেমা দেখতে যেত, সবই ঠিকঠাক ছিল। এইবারে বলি অলিভিয়ার একটা বিশেষত্ব ছিল। সেই বিশেষত্বটা হলো এটাই যে অলিভিয়ার না, মানে আমরা বলি না যে কিছু কিছু জনের মুখের কথা খুব ফলে যায়, বাজেভাবে খুব ফলে যায়, মানে বাজে কথা যেভাবে
যেটা বলে সেটা ফলে যায়। অলিভিয়ার ক্ষেত্রেও সেটা ছিল। অলিভিয়া যা যা বাজে কথা বলতো সেগুলো সব কোনো না কোনো ভাবে সেই সময় না ফললেও পরে গিয়ে দেখা গেছে ফলে যেত। এবার এই যে ছেলেটি, এই ছেলেটা না অলিভিয়াকে নিয়ে ভীষণ পজিটিভ ছিল, ঠিক আছে। পজিটিভ থাকার কারণে অলিভিয়া আগে যে আমি বলেছি যে প্রচুর বন্ধু বান্ধবের সাথে মিশতো, এদিক ওদিক পড়তে যেত, সে সব কিছুতে কোনো না কোনো ভাবে বাধা সৃষ্টি করতো। মানে চাইতো অলিভিয়া যাতে বেশি লোকজনের সাথে না মেশে, বেশি বন্ধু বান্ধবের সাথে না মেলামেশা করে, সবসময় ওর সাথেই মিশবে, এরকম একটা ব্যাপার, ওর সাথেই চিপকে চিপকে থাকবে। বাট একটা সাধারণ মানুষের পক্ষে এটা তো পসিবল না। অলিভিয়া অনেকবার বুঝিয়েছে যে এইরকম জিনিসটা, তুমি যেটা চাইছো বা তুমি যেটা দাবি করছো যে আমি কেবলমাত্র তোমার সাথেই মিশবো, এটা সম্ভব না, কারণ কোনো সাধারণ মানুষ এইভাবে চলতে পারে না। অনেকবার ওদের মধ্যে ঝামেলাঝাটিও হয়েছে, কিন্তু ছেলেটা সেই একই, মানে দুদিন হয়তো শুধরালো, ওকে ওর মতো থাকতে দিল, স্পেস দিল, কিন্তু তৃতীয় দিনের দিন ঠিক আবার সেই একই রকমের জিনিসপত্র শুরু করে দিল। এই করতে করতে আরেকটা জিনিস আমি বলি, এই ছেলেটার আর একটা যে বাজে রকমের একটা স্বভাব ছিল, সেটা হচ্ছে ছেলেটা না কিছু মনের দুঃখ হলো, কিছু একটা অস্বস্তি হলো, কিছু একটা হতাশা এলো জীবনে, ও না ভীষণ ভাবে মানে ড্রিঙ্ক করে ফেলতো, এবং ড্রিঙ্ক করে ও ওই রকম বেহেড অবস্থাতেই গাড়ি চালিয়ে অনেক দূর চলে যেত, বাইক চালিয়ে অনেক দূর চলে যেত, বন্ধুদের সাথে হুটহাট বেরিয়ে যেত। মানে নিজে একটা পুরো কিন্তু বেপরোয়া ভাবে জীবনযাপন করতো, অথচ অলিভিয়ার ক্ষেত্রে নানা ধরনের বাধা সৃষ্টি করতো, কাজে কর্মে, সবকিছুতে, পড়াশোনাতে। ধরো মানে পুরো অলিভিয়া টক্সিক ব্যাপার স্যাপার। হ্যাঁ, অলিভিয়া পড়তে বসেছে, সেই সময় ওকে ফোন করেছে, এবং সেই সময়ই অলিভিয়াকে ওর সাথে কথা বলতেই হবে। না হলে কি করতো, নিজে নিজে নিজের হাতে সিগারেটের ছ্যাঁকা দিত, ঠিক আছে, দুদিন কোনো কথা বলতো না, মানে বিচ্ছিরি রকমের একটা সিচুয়েশনে অলিভিয়াকে ফেলে দিত। একদিন অলিভিয়া আর এসব সহ্য করতে না পেরে ছেলেটির বাড়িতে যায়, এবং ছেলেটির বাড়িতে বাবা মা সেই সময় উপস্থিত ছিল, ছেলেটাও সামনে ছিল। পুরো মানে বলে, বাবা মার সামনেই বলে যে তোমাদের ছেলে যেভাবে বেপরোয়া ভাবে নিজের জীবনযাপন করছে, তাতে তো একদিনও মরে যাবে, এরকম বেহেড অবস্থায় যখন তখন এরকম ভাবে মদ খেয়ে বেরিয়ে পড়ছে গাড়ি বাইক নিয়ে। এই সময় ছেলেটা একটা কথা বলে, ছেলেটা বলে আমি যদি মরেও যাই আমি তোকে ছাড়বো না, ঠিক এইভাবে বলে। অলিভিয়া একটু ভয় পেয়ে গিয়েছিল এই কথাটা শুনে। অলিভিয়া বলছে যে তুমি এরম ভাবে কথা বলছো কেন? বলছে আমি যা বলেছি ঠিক বলেছি, বেশ করেছি, আমি এটা বলে দিয়ে গেলাম, বলে বেরিয়ে যায় ছেলেটা। এই নিয়ে ও আর কোনো কথা বাড়ায়নি, ঠিক আছে, মিটে গেছে। অলিভিয়া একদিন একজন বন্ধুর বার্থডে পার্টিতে যায়। যার বার্থডে পার্টি ছিল, সেই বার্থডে পার্টিতে আরো সব অন্যান্য বন্ধুরা আসে, এবং সেখানেই একজন বন্ধু অলিভিয়াকে প্রপোজ করে। এইবারে কি হয় দেখবে, বন্ধুদের গ্রুপে কিছুজন এমন বন্ধু থাকে যারা হচ্ছে না ঝগড়া অশান্তি বাঁধানোর জন্য একদম ওস্তাদ, ঠিক আছে। অলিভিয়ার গ্রুপেও সেরকম কিছু বন্ধু ছিল, যাদের মধ্যে এক দুজন বন্ধু এই কথাটা অলিভিয়া ওর বয়ফ্রেন্ডকে বলার আগেই ওই ছেলেটাকে গিয়ে সব হরর করে বলে দেয়, এবং এমন ভাবে বলে, এমন ভাবে নাটকের সৃষ্টি করে, যাতে মানে ওরা এটাই বলে যে অলিভিয়াও জানো তো ভীষণভাবে ইন্টারেস্টেড, আমার মনে হয় তুমি মনে হয় ঠকে যাচ্ছ, অলিভিয়া মনে হয় ওখানে হ্যাঁ বলে দেবে, তোমাকেই হয়তো মাঝখান থেকে দেখবে, বসিয়ে দিয়ে চলে যাবে, এরকম ধরনের একটা ব্যাপার সৃষ্টি করে। এই ছেলেটা কিছু না বুঝে শুনে অলিভিয়ার সাথে কিছু কথাবার্তা না বলেই মারাত্মকভাবে ক্যাচাল শুরু করে, বার্থডে পার্টিতে চলে যায়, অলিভিয়াকে টানতে টানতে সবার সামনে ওই বার্থডে পার্টি থেকে বের করে নিয়ে আসে, এবং যে বন্ধুটা প্রপোজ করেছিল তাকে সবার সামনে ধমকি দেয়, হুমকি দেয়, মারধরও করে, দু চারটে চড় থাপ্পড় মেরে দেয়। মারাত্মক রকমের ঝামেলা হয়। অলিভিয়া এসে বাড়িতে বলে দেয় তোমার সাথে এইভাবে আর আমার থাকা সম্ভব নয়, কারণ তুমি আমার মান সম্মানের একদম 12টা বাজিয়ে দিচ্ছ, এইভাবে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না, আমি তোমার সাথে আর মিশতে পারবো না। এই বলে অলিভিয়া পুরো 7 দিন কন্ট্যাক্ট বন্ধ করে দেয়। এই সময় ছেলেটা কি করে, মদ খেয়ে বেহেড হয়ে এদিক ওদিক মাতলামি করে পাড়াতে, পুরো পাড়ার ড্রেনেও পড়ে গিয়েছিল, এমন অবস্থা হয়েছে, পাড়ার ড্রেনেও পড়ে গিয়েছে, মানে যাচ্ছে তাই রকমের অলিভিয়ার বাড়ির সামনে গিয়ে যাতা কথা বলা, মদ খেয়ে, মানে খুব বিশ্রী একটা অবস্থা।
তো অলিভিয়াকে সবাই বোঝায় যে ঠিক আছে, যা হয়েছে ঠিক করে নে, এরকম ওকে একবার শুধরানোর সুযোগ দে, আর এরকম যদি কিছু করিস, ফার্দার তখন আর মিশিস না। অলিভিয়া বলে ঠিক আছে, তাহলে একটা সুযোগ দিচ্ছি তোমাকে শেষবারের মতো, তুমি যদি নিজেকে শুধরে নিতে পারো তো ভালো, না হলে মিশো না। আর আমি তো মিশবই না কোনোভাবে। ছেলেটা অলিভিয়ার সামনে হঠাৎ করে পুরো ভোল বদলে দেয়। 3-4 দিন হয়ে যায়, যে ছেলে কথায় কথায় অশান্তি করত সে ছেলে আর অশান্তি করে না। অলিভিয়া যা বলে ভিজে বিড়ালের মতো শুনতে থাকে, হ্যাঁ করে, কোনো কথায় না করে না, সব কথায় হ্যাঁ। অলিভিয়া পুরোপুরি ভুলে যায় যে ও আগে কি কি করেছিল। অলিভিয়ার এটা মাথাতেও আসে না যে যে ছেলে কদিন আগে পর্যন্ত এরকম করেছে তার এতটা দুম করে পাল্টানোটা একটা অস্বাভাবিক ব্যাপার। যাই হোক, অলিভিয়া ওসব কিছু মাথাতেই আনে না। অলিভিয়া একদম নর্মালি মিশতে থাকে ছেলেটার সাথে। এবারে কি হয়, দেখা যাচ্ছে যে অলিভিয়া যখন ওর সাথে ভালোভাবে মিশছে, তার কিছুদিনের মাথাতেই ছেলেটা কিছু ফুল আর ক্যাডবেরি আনে অলিভিয়ার জন্য। অলিভিয়া সেই ফুলটা নেয়, ক্যাডবেরিটা খায়। ক্যাডবেরিটা খাওয়ার পরেই অলিভিয়ার দেখা যায় সেই রাত থেকে কেমন যেন সারা গায়ে চুলকানি হতে শুরু করে। চুলকাতে চুলকাতে পরের দিন যখন ঘুম থেকে উঠে দেখে সারা গায়ে কিরকম একটা ঘায়ের মতো র্যাশ বেরিয়ে গেছে। মানে এমনি যে লাল লাল গুটি গুটি র্যাশ সেটা না, ঘায়ের মতো র্যাশ রীতিমতো। এবং সেই র্যাশটা না অনেকটা সেই আমাকে যেভাবে বলেছে সেটা আমি ওইভাবেই বলছি। ডুমুর হয় জানো তো, ডুমুর কিরম দেখতে, সেই হ্যালো, হ্যাঁ বলো। ডুমুর ডুমুর যেরকম দেখতে হয়, দেখেছি। সেই ডুমুরের যদি অর্ধেক অংশ, ফোলা ফোলা সবুজ টাইপের, একটু কেমন কেমন শ্যাওলা ধরনের সবুজটা যেটা হয়, ওই রকম ধরনের না সারা গায়ে ওরকম অ্যালার্জি কি ঘা যাই হোক, যেটাই বলি না কেন ওই রকম বেরিয়ে যায়। আর সেরকম ধুম জ্বর। সাথে সাথে ওদের তো ওই পরিবারের গোটা ভরসা হচ্ছে ওই আয়ুর্বেদ কেন্দ্র, ওখানে খবর দেয়া হয়। ছেলেটা আসে ওকে দেখতে। অলিভিয়ার বাবা মা বলে যে তুই দেখবি, তোর কি সেরকম অভিজ্ঞতা আছে, বাবাকে দিয়ে দেখালে হতো না? না না, তোমরা চিন্তা করো না, আমি দেখে নেব। ছেলেটা নিজের হাতে কেসটা নিয়ে নেয়। দিন 3-4 যায়, অলিভিয়ার কিচ্ছুই উন্নতি হয় না। দিনের পর দিন বরং চুলকানি বাড়তে থাকে, ঘা প্যাঁচড়া হতে থাকে, কিরকম যেন শরীরটা একদম অলিভিয়ার বিছানার সাথে মিশে যায়। তখন অলিভিয়ার ভাই আছে, সেই অলিভিয়ার ভাই বলে ও বাবা মাকে যে মা বাবা এরকম যদি দিদিকে ফেলে রাখো এই ট্রিটমেন্টের উপরে ভরসা করে, তাহলে কিন্তু এক্ষেত্রে কোনো কিছুই হবে না, উপরন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ এই জিনিসটা যেটা হচ্ছে দিদির গায়ে, এটা যদি নির্মূল না হয় ঠিক করে, তাহলে পরবর্তীকালে কি এফেক্ট হবে আমরা জানি না। তো আমাদের কিন্তু একটা কিছু স্টেপ নিতেই হবে, তোমরা এভাবে আর ফেলে রেখো না, কলকাতায় নিয়ে চলো, কোনো হসপিটালে আমরা ভর্তি করি, গিয়ে সেখানে দেখি তারা কি বলছে। হসপিটালে অলিভিয়াকে ভর্তি করা হয়। অলিভিয়ার তখন সাংঘাতিক রকমের অবস্থা। স্কিনের ডক্টর দেখেন, অ্যালার্জি যিনি বিশারদ আর কি এইসব ব্যাপারে, তিনি আসেন, তিনি দেখেন, তিনি বলেন যে ওষুধগুলো অলিভিয়ার উপরে চলেছে সেগুলো অলিভিয়াকে সারিয়ে তোলা তো দূরে থাক, উপরন্তু আরো খারাপ জায়গায় নিয়ে এসেছে। এইগুলো যদি আর বেশি কিছুদিন এইভাবে থাকে গায়ে, তাহলে কিন্তু একটা সময় অলিভিয়ার মৃত্যু অনিবার্য, কেউ আটকাতে পারবে না। কারণ অলিভিয়ার দেহে পচন শুরু হবে, পচন হতে শুরু করবে। তো যাই হোক, যে সময় এনেছেন সেই সময় ট্রিটমেন্ট সম্ভব, একটু সময় দিন। এই করতে করতে ট্রিটমেন্ট শুরু হয়। অলিভিয়ার বাড়ির লোকের এবার চোখ খোলে যে তার ওই পরিবার যে কেন্দ্রকে আর কি চোখ বুজে ভরসা করত, তারা কিন্তু অতটা ভরসার কেন্দ্র নয়। কারণ আজকে অলিভিয়ার কিন্তু এইরকম একটা সাংঘাতিক অবস্থা শুধুমাত্র ওদের জন্য হয়েছে। অলিভিয়ার ভাই তখন অলিভিয়াকে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝায় যে দিদি, তোকে কিন্তু এই ক্ষতিটা তোর এই ক্ষতিটা ইচ্ছা করে করেছে। কারণ ওই ছেলেটি চাইতোই না যে তুই ওর সাথে মেশ, তোকে বারবার দেখেছে, বাধা নিষেধ করেছে, তুই শুনিসনি, ওইভাবে যেহেতু কাজ হয়নি, তাই তোকে কিন্তু আস্তে আস্তে নিজের কবজায় রাখার জন্য পুরো অসুস্থ এমনই করে দিয়েছে
যাতে তুই না বাইরে যেতে পারিস, কারুর সাথে মিশতে পারিস। তোর বিছানা থেকে ওঠার ক্ষমতাই তো ও শেষ করে দিয়েছিল, তাহলে তুই কি আর ওর সাথে মিশবি? পুরো প্রশ্ন ছুড়ে দেয়। খুব স্বাভাবিকভাবেই একজন রোগী সে যখন বুঝতে পারে যে কেউ একজন তার ক্ষতির কারণ, তাকে চিহ্নিত করা হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে সে আর মিশতে চাইবে না কখনোই। কারণ কেউ চায় না যে নিজের প্রাণকে অযথা ঝুঁকির মধ্যে ফেলতে বা নিজের প্রাণ হানি করতে আর কি। যাই হোক, এই সমস্ত ঘটনার পর অলিভিয়া আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে ওই আয়ুর্বেদ কেন্দ্রতে গিয়ে সরাসরি ঝামেলা করে। কিরম করে, একদিন সন্ধেবেলায় পেশেন্ট ভরপুর ওই আয়ুর্বেদিক কেন্দ্রতে, 2 ডাক্তারই আছে, বাবা ছেলে। অলিভিয়ার ভাই এবং বাবা মা, এই 4 জনে মিলে গিয়ে ওই যেখানে যত পেশেন্ট বসেছিল সবাইকে ডেকে, পাড়ার রকে যারা আড্ডা মারছিল তাদেরকে ডেকে, কলকাতার হাসপাতালের যে রিপোর্ট গুলো আর কি বেরিয়েছিল সেইগুলো দেখিয়ে, অলিভিয়ার কেমন সাংঘাতিক অবস্থা হয়েছিল সেই সব ছবিগুলো দেখিয়ে যাচ্ছে তাই ভাবে অপমান করে। এত বিশ্রী অপমান করে যে ওই আয়ুর্বেদিক কেন্দ্র পুরোপুরি লাটে উঠে যায়, বন্ধ হয়ে যায়, শাটার পড়ে যায়। কারণ এত বিশ্রী ভাবে বদনাম হয়ে গিয়েছিল, কেউ আর ওখানে কেন ভরসা করে ট্রিটমেন্ট করাতে আসবে? সেই ছেলেটি বারবার করে অলিভিয়াকে রিকোয়েস্ট করে যে যাতে মানে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে যাতে তারা বলে দেয় যে না, এগুলো অনিচ্ছাকৃত ভাবে হয়েছে। কিন্তু অলিভিয়া সেটা শোনেনি। অলিভিয়া ওই একই অভিযোগ জারি রেখেছিল, যার ফলে ওদের একদম সাংঘাতিক রকমের একটা বিশ্রী অবস্থা হয়, ব্যবসা পুরোপুরি পড়ে যায়। খুব খারাপ অবস্থা ছেলেটার তখন। কেউ কোনো পক্ষই আলোচনায়, মানে অলিভিয়ার পক্ষ থেকে তো আলোচনায় বসতেই রাজি হয়নি। খুব স্বাভাবিক এটা হওয়াটাও। এই করতে করতে বেশ কিছুদিন যায়, তখন ছেলেটা বাধ্য হয়ে অলিভিয়ার সাথে তার যে ঘনিষ্ঠ নানা ধরনের মুহূর্ত রয়েছে সেই সব মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে, আপলোড করতে থাকে এবং বিচ্ছিরি রকমের ক্যাপশন দেয় এবং অলিভিয়াকে ব্ল্যাকমেল করতে চায় এইসব করে, যাতে অলিভিয়া আবার সুরসুর করে ওর সাথে মেশে এবং ওদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো সমস্ত অনিচ্ছাকৃতভাবে লোকের কাছে প্রচার করে দেয়। কিন্তু অলিভিয়ার পরিবার বা অলিভিয়া সেটা করতে চায়নি। অলিভিয়া উল্টে কি করে, যেই দেখে যে এইসব জিনিসপত্র করছে, অলিভিয়া গিয়ে সাইবার ডিপার্টমেন্টে গিয়ে সাইবার ক্রাইমের রিপোর্ট করে দেয়। এফআইআর হয়, মামলা দায়ের হয়, ছেলেটাকে আদালতেও যেতে হয়। মানে একদম বিচ্ছিরি অবস্থা। উকিল বাবুর দ্বারস্থ হতে হয়েছে 2 পক্ষকেই। এবং অলিভিয়া এখানে একটা সাংঘাতিক জিনিস করে, অলিভিয়া যেসব স্টেপগুলো নিয়েছিল সেই সব স্টেপগুলো সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। তার মানে বুঝতে পারছো, ছেলেটার পরিবারের পুরো কিন্তু প্রেস্টিজে গ্যামাক্সিন গল্প হয়ে গেছে, পুরো হওয়া উচিত। হ্যাঁ, পুরো মানে একদম মানে করতে গিয়েছিল ওর ওপর খবরদারি মেয়েটার উপরে, মেয়েটা উল্টে মানে 2 রকম ভাবে পুরো ওদের বসিয়ে দিয়ে গেছে। এইবারে আসি অলিভিয়ার ভাইয়ের কথায়। অলিভিয়ার ভাই ইতিমধ্যেই কি করেছিল, একটি ছেলের সাথে অলিভিয়ার পরিচয় করিয়ে দিয়েছিল। অলিভিয়ার ভাই অ্যাকচুয়ালি যার সাথে পরিচয় করিয়েছিল সেই ছেলেটা মিডিয়া ফিল্ডেই রয়েছে, ঠিক আছে, এবং অনেকদিন ধরেই অলিভিয়াকে তার ভালো লাগতো, অ্যাপ্রোচ করার চেষ্টাও করেছিল, কিন্তু অলিভিয়া কিছু হ্যাঁ না করেনি, সেভাবে সে লাইনেই যেত না। এবার অলিভিয়ার যেহেতু একটা, এইটা তো আর একদিনে হয়নি, এই গোটা ঘটনাটা যতটা আমি বললাম এতক্ষণ পর্যন্ত, সেটা কয়েক মাসের ঘটনা। এই কয়েক মাসের মধ্যে ভাইয়ের সাথে যে ছেলেটির পরিচয় ছিল সেই ছেলেটির সাথে অলিভিয়ার অল্প অল্প আগে পরিচয় ছিল, কিন্তু এখন যেই ক্রাইসিসটা অলিভিয়ার জীবনে শুরু হয়েছিল সেই সময় অলিভিয়া কিন্তু ওই ছেলেটির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করতে থাকে, ঠিক আছে। সেই ছেলেটার বাড়ি থেকে জানিয়ে দেয়া হয় যে সম্পর্ক ঠিক আছে হচ্ছে, ওকে ফাইন, বাট আমরা চেষ্টা করব এই সম্পর্কটাকে বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাই অলিভিয়ার পরিবার এবং ওই যে ছেলেটি মিডিয়া লাইনে যে ছিল আর কি, সেই ছেলেটির পরিবার ঠিক করে যে
তারা ছোটখাটো কোথাও একটা ঘুরতে যাবে এবং সেখানে তাদের দুই পক্ষের বাড়ির উপস্থিতিতে আর কি অলিভিয়া এবং ওই ছেলেটির আশীর্বাদ হয়ে যাবে। এইবার এখানে একটা গল্প আছে, সেটা অলিভিয়ার পরিবার ইচ্ছে করেই এই প্রস্তাবে রাজি হয় এবং তড়িঘড়ি মেয়ের বিয়ে দিয়ে দিতে চাইছিল এই কারণেই, পাড়ায় তো অলরেডি একটা ঘোট চলছে ওদের মেয়েকে নিয়ে। তো ওরা আর এই পাড়ার মধ্যে আশীর্বাদ টাশীর্বাদ কিছু করতে চায়নি। ওরা চেয়েছিল বাইরে কোথাও যাবে, গিয়ে আশীর্বাদ হয়ে যাবে, দিয়ে দুই পক্ষ ফিরে এসে কোর্ট ম্যারেজ করে নেবে নোটিশ দিয়ে। যাই হোক, এই প্ল্যানটা পুরোপুরি ছিল। এবং অলিভিয়ার ভাই ভীষণ পাকা মাথার একটা ছেলে, ঠিক আছে, বয়স অল্প কিন্তু মারাত্মক এইসব বুদ্ধিগুলো রাখতো। তো ওই এইসব বুদ্ধিগুলো দিয়েছিল। এবং এই সময়ে কি করলো এই ছেলেটা, অলিভিয়ার ভাই, কিছু পাড়ার দেখবে কমন ফ্রেন্ড থাকে যারা না সব খবর, বাড়ির সমস্ত খবর, এই বাড়ির মেয়ে কি করছে, ওই বাড়ির ছেলে কি করছে, সব খবর রাখে, ঠিক আছে। তারা সবাইকে রটিয়ে দেয় খুব সহজেই যে কে কি করছে। তো অলিভিয়ার ভাই কি করলো, এরকম কিছু ছেলেকে ধরে রটিয়ে দিল যে আমার দিদি বানের জলে ভেসে নেই, আমার দিদির সাথে একটা খুব ভালো ছেলের পরিচয় হয়েছে, দুজনের মধ্যে বিয়েও হবে, আশীর্বাদও কমপ্লিট হয়ে গেছে। ইচ্ছে করে এটা এমন ভাবেই বলে দিল যাতে ওই ছেলেগুলো গিয়ে এই যে আয়ুর্বেদিক যে ডাক্তারটা ছিল, ছোট ডাক্তারটা, ছেলেটা আর কি, যে অলিভিয়ার এক্স বয়ফ্রেন্ড, তাকে বলে দেয়। বুঝতে পারলাম এতটা কি সিনারিওটা হলো? বুঝতে পারছি। তারপর এবার এটা তো ঘিতে আগুন, পুরো একদম আগুনে ঘি ঢালার মতো ব্যাপার হয়ে গেল। ছেলেটা আর নিতে পারলো না এইসব শুনে। ছেলেটা বলল, আমি যাও বা একটা আশা রেখেছিলাম পাড়ার মধ্যে সবকিছু যদি ঠিকও হয়ে যায়, এখন আশীর্বাদও পর্যন্ত হয়ে গেল, আমার তো আর হাতে কিছুই নেই, দুদিন পরে কোর্ট ম্যারেজ হয়ে যাবে ওদের, আমি তাহলে এখন কি করব? আমি তো কারুর সাথে মিশিনি, এতদিন আমার জীবন পুরো অলিভিয়া কেন্দ্রিক ছিল। অলিভিয়ার সাথে মিশতে গিয়ে আমি আমার জীবনে যে সমস্ত বন্ধুরা ছিল তাদের অধিকাংশ জনকেই আমি আর কি বিদায় দিয়ে দিয়েছি, মিশতামই না শেষের দিকে। আমি খালি অলিভিয়াকেই চেয়েছিলাম আমার কাছে ধরে রাখতে। কিন্তু এখন সেই অলিভিয়া যদি বিয়ে করে নেয় তাহলে আমার কি হবে? আমার তো আর কোনো কিছুই ঠিক হওয়ার সম্ভাবনা থাকছে না। এবার ছেলেটার একটা বদ অভ্যেস ছিল, আমি আগেই বলেছি, কিছু হলেই ও ভীষণ আকণ্ঠ একদম মদ খেয়ে নিত। ছেলেটা প্ল্যান করলো, একে সাইবার ক্রাইম চলছে, ব্যবসা লাটে উঠে গেছে, পেশেন্ট আসে না, তার মধ্যে অলিভিয়ার এইরকম একটা খবর শুনেছে। ছেলেটা কি করলো, ছেলেটা প্ল্যান করলো যে বাইক নিয়ে ও কোথাও বেরিয়ে যাবে। একে ওর ওরকম বেহেড অবস্থা। ইতিমধ্যে আমি আগেই বলেছিলাম যে অলিভিয়ার পরিবার এবং ওই যে ছেলেটির সাথে বিয়ে ঠিক হলো সেই পরিবারও ঠিক করেছিল দুজনে মিলে কোথাও ছোটখাটো একটা জায়গায় ঘুরতে গিয়ে আশীর্বাদ করে দেবে। তো ওদের ঘোরার প্ল্যানও কিন্তু এর মধ্যে ঠিক হয়ে গেছে, ঠিক আছে। অলিভিয়ার এক্স বয়ফ্রেন্ড বাইক করে বেরোলো। বাইক করে বেরানোর পর 2-3 ঘন্টা পরিবারের সাথে পুরো যোগাযোগ করেছে, আপডেট দিয়েছে কোথায় কি আছে না আছে। তারপরের দিন থেকে 12টার পর থেকে, ধরো ছেলেটা বাইক নিয়ে বেরিয়েছে 7টার সময়, 7টা থেকে 10টা অব্দি ও কোথায় কি করেছে না করেছে সমস্ত কিছু কিন্তু বেহেড থাকলেও আপডেট দিয়ে গেছে। তারপরে রাত 12টার পর থেকে ছেলেটার আর কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। ফ্যামিলি থেকে বারবার ফোন করা হচ্ছে, ছেলেটার কোনো রকম খোঁজই নেই, ফোনটা সুইচ অফ বলছে, ঠিক আছে। 2 দিন ছেলেটা পুরো নিখোঁজ। অলিভিয়াদের কিন্তু কানে খবরটা এসেছে। অলিভিয়া একটুখানি গুম হয়ে গেলেও অলিভিয়ার ভাই, আগেই বলেছি পাকা মাথার ছেলে, অলিভিয়াকে বারবার বোঝাচ্ছে, তুই কেন এত গায়ে মাখছিস, তোকে তো প্রায় মেরেই ফেলেছিল, ওর যা হয় হবে, তুই এত ভাবিস না, আমরা 2 দিন পর বেরিয়ে যাব, ও ঠিক চলে আসবে, দেখ না, ও তো এমনিতেই মাতাল, ও এরকম করে, দেখ ও হয়তো তোর সহানুভূতি পাওয়ার জন্য এরকম নাটক করছে, ওর বাড়ির লোকেরা হয়তো সবই জানে ও কোথায়। এই সব সমানে অলিভিয়ার কানের কাছে বলতে শুরু করলো। অলিভিয়ার মনটা মাঝে মধ্যে ঘুরে যাচ্ছে, মাঝে মধ্যে ও গুম হয়ে যাচ্ছে। ভেতরে ভেতরে একটা চিন্তাও কাজ করছে যে 2 দিন ধরে কিন্তু ছেলেটা পুরো নিখোঁজ। 3 দিনের দিন খোঁজ পাওয়া গেল ছেলেটা ওই বেহেড অবস্থায় গাড়ি চালাতে গিয়ে, প্রচুর দূরে চলে গিয়েছে এবং গাড়ি চালাতে গিয়ে একটা
ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে পুরো ছিটকে পড়ে গিয়েছে এবং মারাও গেছে। ঠিক আছে, মোবাইলটা কিন্তু পুরোপুরি ভাবে ভেঙে গুড়িয়ে বিচ্ছিরি রকমের অবস্থা। অলিভিয়ার কাছে খবরটা আসে। অলিভিয়া ভেবে পায় না কি করবে, পাগলের মতো কান্নায় ভেঙে পড়ে। যতই হোক, ওর ওপর রাগ থাক যাই থাকুক, একটা সম্পর্ক, তার উপর এরকম একটা বিচ্ছিরি খবর, মানে দুঃসংবাদ, সেটাকে পুরোপুরি ভুলিয়ে দেওয়া মানে পুরোপুরি ভুলে যাওয়া কিন্তু ইজি ব্যাপার নয়। ঠিক আছে, তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। এইবার আসি অলিভিয়ার পরিবারের এই সরি ছেলেটার পরিবারের কথায়, আয়ুর্বেদিক যে যারা ট্রিটমেন্ট করতো সেই পরিবারের কথায়। আমি আগেই বলেছিলাম যে অলিভিয়ার একটা খুব, মানে বদ অভ্যাস বলবো না, মানে একটা বিশেষত্ব ছিল যে যা বাজে কথা বলতো সেগুলো কোনো না কোনো ভাবে ফলে যেত। অলিভিয়া কিন্তু বলেছিল যে তোমার ছেলে যেভাবে বেহেড অবস্থায় যায় তাতে কিন্তু একদিন মরে যাবে। কথাটা ওকে, ফলে গেল, ওকে। কথাটা ফলে গেল। ছেলেটা কিন্তু সত্যিই মারা গেল, এবং সুইসাইডও করলো না, পুরো অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টে সোজা শেষ। ছেলেটির পরিবার এসে এবারে বিক্ষোভ কাকে বলে অলিভিয়ার বাড়ির সামনে। অলিভিয়াদের 3 দিন পরে বেড়াতে যাওয়ার কথা ছিল। অলিভিয়ার বাবা রাতারাতি ব্যবস্থা করলো যাতে 1-1.5 দিনের মধ্যেই ওরা এই পাড়া ছেড়ে বেরিয়ে যেতে পারে। মানে বুঝতে পারছো কেসটা কোথা থেকে কোথায় ঘুরে মানে চলে গেল, একদম জল কোথায় গড়িয়ে গেছে। বুঝতে পারছি। এইবারে দুই পক্ষ, মানে অলিভিয়ার সাথে যে নতুন ছেলেটির বিয়ে ঠিক হবে সেই পরিবার জানতে চাইছে যে আপনাদের এত তাড়াহুড়ো কেন, কি হয়েছে। এরা না বলতে চাইছে না। এইবারে আসি অলিভিয়ার ভাইয়ের কথায় আবার। সে ছেলেটি অলিভিয়াকে এবং অলিভিয়ার বাবা মাকে বোঝাচ্ছে যে বাবা মা, ওদেরকে সব কথা খুলে বলো না। ওরা যদি এখন আবার এসব শোনে তখন ভাববে দিদিরা এখনো এক্স বয়ফ্রেন্ডের প্রতি টান আছে, এখানে নাটক করছিল। তারপর যদি বিয়ে না করে এসব সমস্যা হয়ে যেতে পারে, কখনো বলো না। মানে অলিভিয়াকেও জোর করে স্বাভাবিক করার চেষ্টা করছে। ঠিক আছে, এবার যেটা একেবারেই সম্ভব না। যেদিন ওই ছেলেটির মৃতদেহ পাড়াতে এলো পোস্টমর্টম করে টোরে, সেই দিন অলিভিয়ার যাওয়ার দিন, অলিভিয়াদের আর কি ওই ছেলেটির পরিবারের, নতুন ছেলেটির সাথে যার সাথে বিয়ে হবে সেই পরিবারের সাথে ঘুরতে যাওয়ার দিন। অলিভিয়াকে আর সেদিন আটকানো গেল না। ভাই প্রচুর বোঝালো কিন্তু অলিভিয়া কিছুতেই শুনলো না। অলিভিয়া কিন্তু দেখতে গেল ছেলেটিকে। দেখে টেকে ফিরে অলিভিয়ার পরিবার যখন স্টেশনে পৌঁছচ্ছে তখন অনেকটা দেরি হয়ে গেছে, ট্রেন ছাড়তে আর বেশি বাকিও নেই। গোটা পরিবারের মুখ থমথমে। ভাই সারা গাড়িতে বোঝাতে বোঝাতে যাচ্ছে যে কোনোভাবেই যাতে ওই পরিবার কিছু না বুঝতে পারে, যে আমরা গেছি, দিদি গেছে, কিচ্ছু যাতে না বুঝতে পারে, ওদেরকে কিছু বলার দরকারই নেই। যাই হোক, কোনো রকম ভাবে ওরা ট্রেনে গিয়ে উঠলো, দুই পরিবারের সাথে ওই পরিবারের সাথে যাওয়া স্টার্ট করলো। ট্রেন একটু এগোতে না এগোতেই অলিভিয়ার কিন্তু ধুম জ্বর এসেছে। এবং এখানে একটা কথা বলি, যে অলিভিয়া ঘা র্যাশ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল এবং সারিয়ে এসেছিল, সেই রকম অল্প অল্প কয়েকটা ঘা অলিভিয়ার হাতে দেখা দিল ট্রেনে ওঠার পর দেখা গেল। ঠিক আছে, কি বলছো? হ্যাঁ, অলিভিয়ার কিন্তু হাতে একটা দুটো ওরকম র্যাশ বা ঘা যাই বলি না কেন দেখা দিল, তার সাথে ধুম জ্বর। অলিভিয়া তো ভয় পেলই, তার থেকেও সবচেয়ে বেশি ভয় পেল অলিভিয়ার ভাই। কারণ সারাটা গাড়ি সারাটা রাস্তা সে কিন্তু ওই ছেলেটাকে ভুলে যায়, এই সেই হেন তেন বলতে বলতে এসেছে। দুম করে এইরকম ভাবে ঘা বা র্যাশ হওয়াটা কিন্তু খুব একটা ন্যাচারাল ব্যাপার নয়। সত্যি কথা বলতে জ্বর আসতেই পারে, ঠিক আছে, স্ট্রেসে হয়তো এসেছে, বাট অ্যালার্জি বা ঘা বা র্যাশ যাই বলি না কেন সেটা দুম করে কি করে হবে? সেটা তো হওয়া খুব একটা স্বাভাবিক ব্যাপার না, নর্মাল নয়। সব থেকে ভয় পেল কিন্তু ওই ভাই। যাই হোক, অলিভিয়ার বাবা মার কাছে ওষুধ সবই ছিল প্রস্তুত, তো সে ওষুধটা, মানে তারা ওষুধটা খাওয়ালো। অলিভিয়ার একটুখানি হয়তো শরীরটা
চাঙ্গা হলো, কিন্তু চুলকানি তীব্রভাবে বাড়তে লাগলো। এবার চুলকানির সাথে সাথে কিন্তু জ্বালা, অসহ্য পরিমাণে জ্বালা শরীরে। অলিভিয়া কাকে কি বলবে, কিছু তো বলার মতো জো নেই। ছেলেটি এবার যখন মিশতে আসছে, যে অলিভিয়াকে সে প্রাণবন্ত দেখেছিল, সেই অলিভিয়ার সাথে যখন মিশতে আসছে, তখন অলিভিয়ার আচরণে না কিছু অস্বাভাবিক জিনিসপত্র লক্ষ্য করছে। যেমন অলিভিয়া একটু ওর থেকে দূরে দূরে বসছে। যে অলিভিয়া এককালে ওর সাথে সমস্ত মানে কিছুদিন আগে থেকে সবকিছু শেয়ার করা শুরু করেছিল, মন খারাপ হলে বলতো, শরীর খারাপ হলে বলতো, সেই অলিভিয়াকে বারবার জিজ্ঞাসা করছে তোমার কি হয়েছে, কিছু কিন্তু বলতেই চাইছে না। সবাই ভাবছে হয়তো জ্বরের জন্য নেতিয়ে রয়েছে। ছেলেটার মনে খটকা খটকা হচ্ছে, কিন্তু ভাবছে ঠিক আছে, ওকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই, এমনিতেও হয়তো কিছুদিন আগেই ওরকম একটা বাজে ঘটনা কাটিয়ে উঠেছে। ছেলেটা তো আর জানে না যে ততক্ষণে এই ছেলেটা মারা গেছে। ছেলেটা খালি জানতো যে ছেলেটার সাথে অলিভিয়ার আর কি বাওয়াল হয়েছিল, ওইটুকুনি অব্দি জানতো। একটা ঘটনা, একটা বিচ্ছিরি ক্যাচাল হয়েছিল, এটা জানতো। এইবারে পরের দিন যখন ওরা গন্তব্যস্থলে পৌঁছেছে, তখন কিন্তু অলিভিয়ার ওই র্যাশ বা ঘা যাই বলি না কেন, ওইটা দিয়ে পুঁজ বের হওয়া শুরু হয়েছে এবং বিশ্রী গন্ধ। ভাবতে পারছো, বিশ্রী রকমের একটা গন্ধ, পচা পচা। হুম। এবার সবাই মানে বিশেষ করে অলিভিয়ার পরিবার তো পুরো হতবাক। অলিভিয়ার ভাই এই সময় বুদ্ধি দিচ্ছে, ওষুধ যা আছে মা খাওয়াতে শুরু করো, দিদিকে ফুল হাতা সমস্ত কিছু পরাও। মানে কিরকম ছেলে ভাবো, মানে কি হচ্ছে না হচ্ছে সেসবের কিছু দূরে থাকো, যেন তেন প্রকারণ আর কি দিদিকে চাপা দিয়ে রাখবে। বোঝাতে পারছি মানে জলটা কোথা থেকে কোথায় গড়াচ্ছে। এবার হ্যালো, শুনছি, বলো। অলিভিয়ার ভাই বলছে যে দিদিকে যে করে হোক কিছু চাপা মানে ফুলাতা জিনিসপত্র দিয়ে আর কি করো, বসিয়ে রাখো, কোনো চাপ হবে না, আমরা 3টে দিন কাটিয়ে ফেলতে পারবো। এইবারে আসি রাতের কথায়। ডিনারের পর হঠাৎ করে দেখা যাচ্ছে যে যেখানে আর কি ওরা ছিল, সেই পাহাড়ের ওপর ওই একটাই হোমস্টে, ঠিক আছে, অন্ধকার গাঢ় একদম। পাহাড়ের অন্ধকার গুলো যেন আলকাতরার থেকেও বেশি গাঢ় রঙের হয়, গাঢ় কালো রঙের হয়, যাই হোক। তো সেখানকার পরিবেশ বা পরিস্থিতিটা না হঠাৎ করেই প্রচন্ড ভারী হতে শুরু করে, ঠিক আছে। আর পাহাড়ি বৃষ্টি তো যখন তখন আসে, সেটা তো বলার কথা নয়। অলিভিয়ার ভাই আর ওই যে ছেলেটি, তারা দুজনে এক ঘরে শুয়েছিল। অলিভিয়াকে নিয়ে শুয়েছিল অলিভিয়ার মা, আর ছেলেটির পরিবার বাবা মা ছেলে মানে নিজেদের মতো আর একটা ঘরে। রাত হয়েছে, দরজায় নক হচ্ছে। ছেলেটা দরজা খুলে দেখে অলিভিয়া দাঁড়িয়ে। এবার ও চমকে গেছে। ছেলেটা ছেলেটা বলছে যে কি ব্যাপার, তুমি এই মাঝরাতে এসেছো, কোনো অসুবিধা হচ্ছে কি? তখন বলছে যে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার ভালোও লাগছে না শুতে, তুমি একটু আমার সাথে বসবে? বারান্দাটা দেখিয়ে বলছি, রাতের অন্ধকার, পুরো বৃষ্টি পড়ছে বাইরে। ওরা দুজন বারান্দায় বসেছে, দুজনেই অ্যাডাল্ট, খুব স্বাভাবিক। ছেলেটার একটু হয়তো দুর্বলতা এসেছে অলিভিয়ার প্রতি। অলিভিয়াকে ছেলেটা কিস করতে গেছে। সেই মুহূর্তে ও কিসটা করতে গেছে, ও কিন্তু কিসটা করতে গিয়ে অনুভব করছে যে অলিভিয়া না সারাটা গা কিরম একটা ঠান্ডা হয়ে রয়েছে, ঠিক আছে। হুম 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 মানে মারাত্মক রকমের একটা জমে থাকা যে মানে বরফের ঠান্ডাটা ছ্যাক করে লাগে, ওই রকম ভাবে মারাত্মক একটা ঠান্ডা শিহরণ যেন একটা মানে চারপাশ থেকে একটা শিল টাইপের হয়ে রয়েছে অলিভিয়ার গায়ের চারপাশে। ছেলেটা না ছিটকে দূরে চলে এসেছে। এইবারে কেসটা হয়েছে, মেয়েটা হঠাৎ করে ওই ছেলেটার দিকে তাকিয়ে বলছে, মানে অলিভিয়া ছেলেটার দিকে তাকিয়ে বলছে, কি হলো, কাছে আসলে না কেন, ভয় পেলে? তখন ও না হকচকিয়ে গেছে। তখন ছেলেটা বলছে তুমি এরকম কথা কেন বলছো? তখন অলিভিয়া বলছে না, বৃষ্টি পড়ছে তো জিজ্ঞাসা করছি, অন্ধকারে তুমি হয়তো আমার কাছে আসতে ভয় পাচ্ছো। ভয়ের কিছু নেই, আসো না। ছেলেটা না ভয়ে, সত্যি কথা, ছেলেটা ভয়ে এগোতে পারেনি, কারণ অলিভিয়ার কথাগুলোও যেন ওই পরিবেশে কেমন একটা কাঁটার মতো কানে এসে বিঁধছে। যেন মনে হচ্ছে কোনো স্বাভাবিক মানুষের মানে ওর যে গলা কোন রকম মানে অন্য রকমের হয়ে গেছে, সেটা কিন্তু নয়।
অলিভিয়ার স্বরেই অলিভিয়া কথা বলছে, কিন্তু ভীষণ ঠান্ডা একটা স্বর, একটা কঠিন স্বর। ওটার মধ্যে কিন্তু কোনো আবেগ, কোনো কিছু অনুভূতি এসব কিচ্ছু নেই, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। ছেলেটা তো ভয়ে যেতে পারছে না। অলিভিয়া এবার ছেলেটার কাছে গেছে, গিয়ে প্রচন্ড জোরে একটা টাইট হাগ করেছে। ওই টাইট হাগের মধ্যেই এমন একটা অস্বাভাবিকত্ব ছিল, ছেলেটার মারাত্মক রকমের অস্বস্তি হতে শুরু করেছে। ছেলেটা যেন টের পাচ্ছে যে অলিভিয়ার শরীরটা কোনো মেয়ের শরীর না, ওটা যেন, ওটার ভিতরে যেন কোনো একটা পশু বা দানব এসে ভর করেছে, যার ফলে ওনা একটা কিরম পশুর মতো আচরণ করছে। এইবার মেয়েটি কি করেছে, মানে অলিভিয়া এক হিঁচড়ে ছেলেটাকে, ছেলেটা আর অলিভিয়ার ভাইটা যে ঘরে ছিল সেই ঘরে নিয়ে চলে গেছে। ছেলেটা ভয়ে বলছে যে তুমি এটা কি করছো, আমাদের দুই পরিবার আছে, ওই খাটে তোমার ভাই শুয়ে আছে, ওরা জেগে যাবে তো, ওরা জেগে গেলে, ওরা দেখলে আমাদেরকে এই অবস্থায়, ওরা কি ভাববে, তুমি এরম ভুল করো না। তখন অলিভিয়া আবার সেই রকম একটা ঠান্ডা স্বরে বলছে, কেউ জাগবে না, সবাই এখন ঘুমিয়ে আছে, তোমার ভয়ের কোনো কারণ নেই। ছেলেটা অনুভব করতে পারছে যে অলিভিয়ার স্বরের মধ্যে এমন একটা 100% নিশ্চয়তা আছে যে ও যেন জানেই, বা ও যেন নিজেই জাদু করে সবাইকে ঘুম পাড়িয়ে রেখেছে, যে কারুর এখন ঘুম ভাঙবে না, ওরা এখন আহ মানে সম্ভোগ ক্রিয়াতে আর কি, বা সেক্স করতে আর কি, ওরা এখন ব্যস্ত হয়ে পড়বে। তাই ওকে। ছেলেটা যেন এইটা অনুভব করতে পারছে, মানে অলিভিয়ার কণ্ঠস্বরই এমন একটা ইঙ্গিত দিচ্ছে, কণ্ঠতে এমন এমন কথা বলছে ও। এইবারে যেটা শুরু হলো সেটা হচ্ছে অলিভিয়ার তাণ্ডব রীতিমতো। কি করলো সে, সে ছেলেটাকে প্রায় হিংস্র পশুর মতো আঁচড়াতে শুরু করলো। মানে সেখানে কোনো সৌন্দর্য, স্বাভাবিকত্ব কিচ্ছু নেই সেই সেই জিনিসটার মধ্যে, সেই রতিক্রিয়াটার মধ্যে। সেখানে আছে একটা মানে অসম্ভব পাশবিক নির্যাতন। ছেলেটাকে মানে সাংঘাতিক রকমের টর্চার, যেটাকে শুরু মানে টর্চার করা যেটাকে বলে, সেই রকম ভাবে টর্চার করা শুরু হলো। ছেলেটা আর নিতে পারলো না। এইবারে বলি, অলিভিয়া কি করলো, এখানে একটা খুব বাজে রকমের জিনিস করলো। অলিভিয়ার সারাটা গা, মানে যেখানে তোমার আমি বলেইছিলাম র্যাশ ঘা বেরিয়ে গেছে, সেই সমস্ত র্যাশ আর ঘা ভর্তি হাতটা না ছেলেটার মুখে, নাকে, গালে, গায়ে ঘষতে লাগলো। আর বলছে মানে ছেলেটা আর কি কথাতে, যে এত বিশ্রী সেখান থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে, ছেলেটা নিতে পারছিল না। জাস্ট ছেলেটা তখন মনে মনে বলছিল যে মানে এটা কি হচ্ছে আমার সাথে, তো এটা একটা মানে এক ধরনের টর্চার হচ্ছে, আমি তো এটা নিতে পারছি না, মানে মারাত্মক রকমের একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে। আর অলিভিয়া এবারে কি করলো, ছেলেটার মানে ছেলেটাকে মুখে কিস করা শুরু করলো। যখন অলিভিয়ার ঠোঁটটা ছেলেটার ঠোঁটের সাথে মিশেছে, অলিভিয়ার ঠোঁট থেকে মারাত্মক রকমের রক্তের একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে, এবং রক্তের নোনতা স্বাদ পাওয়া যাচ্ছে। কি বলছো এইসব? হ্যাঁ, এটা কিন্তু সত্যি ঘটনা, আবারও বলছি আমি। তারপর কি হলো? মানে ছেলেটার যেন মনে হচ্ছে সারাটা মুখ ওর রক্তে ভরে গেছে, কেউ যেন একটা মানে মুখে একটা মানে কি বলবো কুলকুচি করে কেউ যেন মুখের রক্ত আরেকজনের মুখে দিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে গলা দিয়ে পুরো রক্ত নামতে শুরু করেছে, এত বিশ্রী একটা জিনিস। আর ওই মানে র্যাশ ভর্তি হাত বা ঘা ভর্তি হাত, সেটা দিয়ে সারা গায়ে ছেলেটার ঘষছে, মুখে ঘষছে, নাকে ঘষছে, বিশ্রী ব্যাপার। এবং একটা অদ্ভুত জিনিস, এই যে একটা তাণ্ডব শুরু হয়েছে ঘরের মধ্যে, ছেলেটা তো মানে ছেলেটা তো ভালো রকম ভাবেই অলিভিয়াকে ছাড়ানোর চেষ্টা করছে, এদিক ওদিক যাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে তো একটা আলোড়ন হচ্ছে, কিছু করার নেই, এটা তো আর নিঃশব্দে হবে না। ভাইটার হুম। কিন্তু কোনো রকম ভাবে ঘুম ভাঙছে না। ভাইটা কিন্তু পুরো মানে বলে না যে মানে কোনো জ্ঞানই নেই, পুরো বেঘোরে ঘুমিয়ে চলেছে। এটা একটা অদ্ভুত জিনিস। ছেলেটা কোনো রকমে ওকে সরিয়ে মানে একদম সরিয়ে দিয়ে ছিটকে ফেলে দিয়ে বলা যায় ঘর থেকে বেরিয়ে গিয়ে হাঁপাচ্ছে, এবং বাবা মার ঘরে নক করেছে ওই অবস্থায়। বাবা মা বলছে, কি রে, কি হয়েছে তোর?
বলছে না কিছু না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, তোমাদের এখানে একটু বসতে চাই। তো এইবারে বাবা মা বলছে তোর কি কোনো অসুবিধা হয়েছে, তোদের রুমে কি কিছু চাপ হয়েছে, চল দেখি গিয়ে। এবার তোমাকে এখানে একটা উদ্ভট জিনিস বলি। এক হচ্ছে অলিভিয়ার মুখ থেকে ওই রকম বিশ্রী একটা গন্ধ, একটা রক্ত, বা একটা ওই র্যাশ ভর্তি যে হাতের ব্যাপারটা, ঘা ঘষে দেওয়ার ব্যাপারটা, সেগুলোর ফলে তো, আর আঁচড়েও ছিল সেটাও আমি বলেছি, সেগুলোর ফলে তো ছেলেটার জামাতে বা তোমার হচ্ছে গায়ে বা পিঠে বা মুখে তো মানে তোমার দাগ থাকার কথা, কিছু না কিছু চিহ্ন থাকার কথা। বাবা মার ঘরে যখন নক করেছে, ছেলেটা কিন্তু পুরোপুরি মানে কোনো কিছু চিহ্নই নেই, ওকে যেন দেখে বোঝাই যাচ্ছে না যে ওর গায়ে কিছু ভাবে একটা কেউ নির্যাতন করেছে। খালি এইটা মনে হচ্ছে ছেলেটা হয়তো ভয় পেয়েছে, বাট ওর উপর দিয়ে যে কি একটা অত্যাচার বা ঝড় বয়ে গেছে সেটা কিন্তু ওকে দেখে কেউ বুঝবে না, ও বললেও কেউ বিশ্বাস করবে না। এবং মুহূর্তের মধ্যে যে মেয়েটা অতটা অসুস্থ ছিল, যে মেয়েটা একটা ছেলের সাথে আহ, মানে তোমার এসবে ব্যস্ত ছিল, একটা অত্যাচার করেছে ছেলেটার উপরে, সেই মেয়েটা মুহূর্তের মধ্যে কি করে ভ্যানিশ হয়ে যায়। এবং সেই মেয়েটা তার ঘর থেকে বেরোলো, এসে এই ছেলেটার ঘরে থাকলো, এতক্ষণ ধরে সে তার ঘরে ছিল না, তার মা কি টের পাবে না? এটা একটা অস্বাভাবিক ব্যাপার না? হ্যালো? এক্স্যাক্টলি। হ্যাঁ। এই এই যে পুরো ঘটনাটা আমি বললাম, এই ঘটনাটা কিন্তু কেউই টের পেল না। এবং ছেলেটার বাবা মা এসে ঘরটা চেক করলো, কোথাও কিচ্ছু নেই। ছেলেটা যদি এবার বলতেও যেত যে আমার সাথে এরম হয়েছে, ওরা কিন্তু কেউ কিচ্ছু বিশ্বাস করতো না। পরের দিন কিন্তু সকাল যখন হলো, অলিভিয়া পুরোপুরি নর্মাল, অসুস্থ, ঠিক আছে, কিন্তু এইরকম ধরনের কোনো হাব ভাব আচার আচরণ কিচ্ছু ওর মধ্যে নেই। ছেলেটা বরং কথা বলতে ইতস্তত বোধ করছে, এবং ছেলেটা মোটামুটি মনে মনে, সরি, ছেলেটা মনে মনে মোটামুটি স্থির করে নিয়েছে যে এই মেয়েকে বিয়ে করতে সে পারবে না। কারণ এই মেয়ে এতটাই সম্ভোগের সময় উত্তেজিত হয়ে পড়ে যে সেটা নির্যাতন হয়ে যায়, টর্চার হয়ে যায় ছেলেটার উপরে। এইরকম ধরনের টর্চার বা নির্যাতন নেওয়া তার পক্ষে কোনো রকমেই সম্ভব নয়। ছেলেটা ঠিক করে আশীর্বাদ তো দূরে থাক, কলকাতায় গিয়ে জানিয়ে দেবো যে এই বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। আশীর্বাদ করার যে প্রোগ্রামটা ছিল সেটা ছেলেটা ভেস্তে দেয়। ছেলেটা বলে আমার কদিন টাইম লাগবে। অলিভিয়ার পরিবার পুরো জানতে আসে, কি কি হলো তোমার, তুমি যে বলেছিলে তুমিও রাজি আছো, এখন এরম কথা কেন বলছো, তাহলে আমার মেয়ের সাথে মিশলে কেন? তখন বলছে না আমার কিছুদিন টাইম লাগবে, আপনারা একটু আমাকে টাইম দিন, আমি গিয়ে অবশ্যই দেখবো এই জিনিসটা যাতে ঠিকঠাক ভাবে হয়, কিন্তু আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না। এটা জানিয়ে দিল। সেই দিন রাত্রিবেলাতে আবার সেম কেস। কিন্তু সেই দিন সেম কেস বলতে কি, এইটা সেম হলো যে অলিভিয়া ওই ঘরে এলো, ভাইটা যেন বেঘোরে ঘুমোচ্ছে, কিন্তু সেই দিন আর ছেলেটার উপরে টর্চার করলো না। উপরন্তু ছেলেটাকে কঠিন স্বরে জিজ্ঞাসা করলো, কি ভাবছো, বিয়ে করবে না তাই তো, বিয়ে করবে না তো? ঠিক এইভাবে, সেই স্বরে যেন খানিকটা নিশ্চয়তা, ও জেনেই বসে আছে ছেলেটার উত্তর হ্যাঁ হবে, আবার খানিকটা সেই স্বরে রয়েছে হুমকির মতো ভাব, কি করবে না তাই তো, এরকম টাইপের একটা থ্রোতে বলছে। ছেলেটা উত্তরে জানিয়ে দেয় যে না আমি করব না। সাথে সাথে অলিভিয়ার গলা আরো কঠিন হয়ে গিয়ে, এবং সেই কঠিন গলাতে সে বলে ওঠে, আমি তো জানতাম, আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম তুমি কখন না বলবে, আমি চাই এই বিয়েটা না হোক। ঠিক এই জিনিসটা বলল। ছেলেটা প্রচন্ড ভয় পেয়ে যায়। ছেলেটা বলে যে অলিভিয়ার মধ্যে এরকম যে পরিবর্তন এসেছে এটা কিন্তু ভীষণভাবে অস্বাভাবিক, অলিভিয়ার সাথে মেশা আর কোনোভাবেই সম্ভব না। কলকাতায় ওরা ফিরে আসে, এবং ছেলেটা অলিভিয়ার ভাইকে জানায় যে এই বিয়েটা তার পক্ষে করা সম্ভব নয়। তবে সে অলিভিয়ার যদি কোনো রকম অসুবিধা হয় ভবিষ্যতে বা কিছুদিন পরে, তখন সে হেল্প করবে, কিন্তু বিয়েটা করা তার পক্ষে সম্ভব নয়। রিজন গুলোও বলে। অলিভিয়ার ভাই কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস হয়, সমস্ত কিছু শোনে, কিন্তু একবারও ক্রস কিন্তু কোশ্চেন করেনি যে তুমি এটা ঠিক দেখেছো কিনা, এটা ভুল করছো কিনা, এই সেই কিছুই কিন্তু করেনি।
ঠিক আছে, পুরো চুপচাপ শুনতে থাকে। কারণ অলিভিয়ার ভাইয়ের মধ্যেও কিন্তু একটা ভয় কাজ করছিল কোথাও না কোথাও, যে সে যার সম্পর্কে এত বাজে বাজে কথা বলেছে তার উপস্থিতি তার দিদির চারপাশে নেই তো, এরকম একটা কিন্তু প্রশ্ন ভেতর ভেতর কাজ করছিলই। তার জন্যই হয়তো ক্রস এইসব কোশ্চেন গুলো করেনি, ক্রস ভেরিফাই করেনি, কিছুই করেনি। চুপচাপ শুনে এবং বলে যে দাদা, আমার যখনই যা কিছু প্রবলেম হবে আমি কিন্তু তোমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করব। ছেলেটা আশ্বাস দিয়ে বেরিয়ে যায়। ছেলেটা আশ্বাস দিয়ে বেরিয়ে যাওয়ার পর সেই রাতে অলিভিয়ার আবার একটা অস্বাভাবিক পরিবর্তন আসে। অস্বাভাবিক পরিবর্তন মানে এটা নয় যে ও কিরম কিরম দেখতে হয়ে যায় বা একটা ভাঙচুর শুরু করে, এরকম না। ওর গলাতেই যেন কেমন একটা কঠিন স্বর আসছিল। মানে আবার এরকমও না যে অলিভিয়া নিজের স্বরে কথা বলছে না, বাট প্যাটার্নটা, কথা বলার যে প্যাটার্নটা, কথা বলার যে থ্রোয়িংটা, সেই স্টাইলটা প্রচন্ড কঠিন হয়ে যায়। অলিভিয়া একটা মানে এমন কিছু কথা বলে যেটা ওই সময় ওদের বাড়িতে বাজ পড়েছিল ওই কথাগুলো শুনে। যেমন অলিভিয়া প্রথমেই বলেছিল যে ওই ছেলে তো একদম শুকনো, ওই ছেলে আমাকে কি করবে, ওই ছেলের কিচ্ছু করার ক্ষমতা নেই। দিয়ে নিজের এক্স এর নাম মেনশন করে বলেছিল, ওকে দেখেছো তো, ও কিরম ভাবে আমাকে আগলে রাখতো, ও কিরম ভাবে আমাকে নিজের বুকের মধ্যে চেপে রাখতো। এই সমস্ত কথা বলতে শুরু করে দেয় অলিভিয়া। ওর বাবা মা প্রচন্ড ভয় পেয়ে যায়। ওর বাবা মা বলে যে তুই যে ছেলেকে এতটা ঘৃণা করতিস, যার জন্য তুই মুভ অন করতে চেয়েছিলিস, নিজের সংসার করতে চেয়েছিলিস আরেকজনের সাথে, তাকে তো তাড়িয়েই দিলি। এখন আবার হঠাৎ করে ওর নাম নিয়ে তুই তার প্রশংসা করতে শুরু করে দিলি, তাও আবার বাবা মার সামনে এই রকম ধরনের কথা বলি। এইটা তো আমরা আশাই করতে পারছি না মা, এটা কি ধরনের জিনিসপত্র হচ্ছে, আমরা এটা কি শুনছি তোর মুখ থেকে। অলিভিয়া বলে, যা বলছি ঠিকই বলছি, আমাকে একদম উত্তেজিত করো না, আমার যা মনের কথা আমি বলে দিলাম। ও কিছুই করতে পারবে না, ওর দ্বারা কিছুই হবে না। এইটা বলে চলে যায় অলিভিয়া। অলিভিয়ার ভাই কিন্তু পরিষ্কার বুঝতে পারে যে জল পুরোপুরি অন্যদিকে গড়িয়ে গেছে। দিদি কিন্তু আর আগের মতো স্বাভাবিক নেই। দিদির আচার আচরণে হয়তো বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না বিশাল একটা কিছু পরিবর্তন এসছে, কিন্তু দিদি কথাবার্তা যেভাবে বলছে, বা ওই ছেলেটি যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে যা যা জানিয়ে গেছে, এইটা কিন্তু মানে এখান থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে দিদির ভিতরে ভিতরে একটা পরিবর্তন এসেছে। এবং আরেকটা যে জিনিস সেটা হচ্ছে দিদির সেই গায়ের ঘা র্যাশ, ওইগুলো ওইগুলো কেমন যেন একটা অস্বাভাবিক ধরনের আবার বাড়বাড়ন্ত হয়ে উঠেছে এবং পুঁজ বেরোচ্ছে, গন্ধ, মানে বিচ্ছিরি রকমের অবস্থা। আবার ওকে ট্রিটমেন্ট করতে কলকাতায় নিয়ে আসা হয়। এবং এই সময় অলিভিয়ার ভাই অলিভিয়ার বাবা মাকে বলে যে দিদির কিন্তু একটা চাকরি করার প্রয়োজন আছে, পরিবেশটা বদলানোর দরকার, দিদিকে কলকাতায় রাখার ব্যবস্থা করো। একটা ফ্ল্যাট জোগাড় করা হয়, অলিভিয়া তারপর সুস্থ হয়ে একটা চাকরিও পায়। সেই ফ্ল্যাটে অলিভিয়ার সাথে রুম শেয়ার করতো, মানে 2 BHK ফ্ল্যাট ছিল, দুটো ঘর, যাই হোক। তো একটা রুমে যে ফ্ল্যাটমেটটা ছিল, সেই ফ্ল্যাটমেটটা খুব ভালো ছিল। সেই ফ্ল্যাটমেটটাকে অলিভিয়ার বাবা মা ভাই এসে অলিভিয়ার ব্যাপারে অল্প বিস্তর বলে মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়ে রাখলো যে অলিভিয়ার সাথে কি কি হয়েছে, এবং অলিভিয়াকে যাতে একটু চোখে চোখে সে রাখে। ফ্ল্যাটে এসে ঘটলো অন্য রকমের গল্প। অলিভিয়ার ভাই অলিভিয়াকে যখন ট্রিটমেন্ট করতে আনা হলো, হুম হুম। তখন অলিভিয়ার বাবা মাকে বলল যে অলিভিয়ার কিন্তু একটা মানে পরিবেশ বদলের দরকার আছে, জায়গা বদলের দরকার আছে, একটা চাকরিও ওকে করতে হবে, তাহলে মনটা একটু অন্যরকম হবে। তো কলকাতায় থাকার ব্যবস্থা করো দিদির। একটা ফ্ল্যাট দেখা হলো, 2 BHK ফ্ল্যাট, সেখানে আর একটা মেয়েও থাকতো। সেই মেয়েটিকে অলিভিয়ার পরিবার এসে মোটামুটি একটা হিন্টস দিয়ে গেল অলিভিয়ার সাথে কি কি ঘটেছে, অলিভিয়া কি কি স্টেজের মধ্যে দিয়ে, কি কি ফেজের মধ্যে দিয়ে গেছে। সে বুঝতে পারলো যে অলিভিয়া তার মানে চাপে রয়েছে, অলিভিয়াকে চোখে চোখে রাখতে হবে। ফ্ল্যাটে এসে ঘটলো অন্য ধরনের গল্প। অলিভিয়ার রুম থেকে রাত্রিবেলা হলেই অদ্ভুত ধরনের সমস্ত আওয়াজ পাওয়া যেত। কিরকম আওয়াজ? মর্নিং এর আওয়াজ,
সেক্স করার সময় প্রচন্ড উত্তেজনা তুঙ্গে হয়ে গেলে সেরকম ধরনের আওয়াজ। মেয়েটা 2-3 দিন ধরে লক্ষ্য করলো। এবং আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, মেয়েটা অনেক সময় দরজায় কান পেতে শুনতে পেত অলিভিয়া যেন কার একটা নাম ধরে বারবার করে ডাকতে থাকে। ঠিক আছে, 2-3 দিন এরকম একই জিনিস ঘটাতে মেয়েটার একটু ব্যাপারটা খটকা লাগলো। অলিভিয়াকে পরের দিন মানে কিছুদিন পরে জিজ্ঞাসা করলো যে তুই তো রুমে একা থাকিস, রাত্রিবেলায় তো কেউ আসে না, তাহলে তোর রুম থেকে এইরকম ধরনের জিনিসপত্র আওয়াজ এগুলো আমি শুনতে পাই কেন, কি করে? তখন মেয়েটি বলল, মানে অলিভিয়া বলল, তুই এসব শুনতে পাবি না, যে আসে তুই তাকে দেখতেও পাবি না। অলিভিয়ার কিন্তু কণ্ঠস্বর সেই রকমই কঠিন। আবার মেয়েটা একটু অবাক হয়ে গেল, সাথে সাথে ভয়ও পেল। মেয়েটা বলল, যে ঘটনাটা ঘটছে মানে অলিভিয়া কি পাগল, নাকি ও ভয় দেখানোর চেষ্টা করছে, নাকি সত্যি এমন কেউ আসে যাকে দেখা যায় না? সেইটা জানার জন্য একটা চেষ্টা চালাতেই হবে। কি করলো, অলিভিয়ার ঘরের দুটো ছিটকিনি ভেঙে দিল। অলিভিয়া সেটা টের পেল না, অলিভিয়া প্রত্যেকদিন দরজা আটকায়। বাট কি হলো, যখন ছিটকিনিটা এসে ভাঙা দেখলো, অলিভিয়া তখন এমনই একটা ঘোরের মধ্যে ছিল, ছিটকিনিটা কে ভাঙলো, দুম করে কেন ভেঙে গেল, এইসব কোনো কিছুর মধ্যেই গেল না অলিভিয়া। আরেকটা জিনিস বলি, সন্ধ্যের পর থেকেই কিন্তু অলিভিয়া একটা অদ্ভুত রকমের হাব ভাব করতো, কারোর সাথে কথা মানে ওই মেয়েটির সাথে কথা বলতো না, ঠিক মতো খেত না। এবং অলিভিয়া নিজের পিরিয়ডস হলে প্যাড গুলোও ফেলতো না, জমিয়ে রেখে দিত, ওই ঘরের মধ্যে একপাশে পড়ে থাকতো। তো অনেকবার কি মেয়েটা বলতো? বলেছে, হ্যাঁ অনেকবার মেয়েটা বলেছে যে এগুলো কেন এরকম করিস, একটা বিশ্রী এরকম জঘন্য পরিবেশ হয়ে রয়েছে। বলছে না, ওইগুলো তুই বুঝবি না, ওগুলো আমার কাজে লাগে, তুই যা, তোর ঘরে তো আমি কিছু করছি না, ওয়াশরুমেও আমি কিছু নোংরা করছি না, তুই যা, তুই তোর মতো থাক, আমার ব্যাপারে বেশি নাক গলাতে আসিস না, আমার ব্যাপারে নাক গলালে কিন্তু মুশকিল আছে, এটা বলে দিল। তারপরে এই ছিটকিনি ভাঙার কেসটা হলো। সেই দিন রাত্রে ওই মেয়েটি যা দেখলো, তা মানে এক কথায় মানে বলে বোঝানো সম্ভব না, আমি যতটা পারছি চেষ্টা করছি বোঝানোর। মেয়েটি দেখছে দরজাটা আর মানে এ করে ফাঁক করে দেখছে মেয়েটা, অলিভিয়া এমন একটি পর্যায়ে রয়েছে, সেক্স করার এমন একটি পর্যায়ে রয়েছে, যেটা একা একা কোনোভাবেই মানে ওই রকম ভঙ্গিতে একা একা কোনোভাবেই থাকা সম্ভব নয়, কোনো একজন মানুষের দরকার। এবং যেরকম ভাবে অলিভিয়া একটা উত্তেজিত পর্যায়ে চলে গিয়েছে, সেটা নিজেকে কখনোই একা একা ওই রকম পর্যায়ে উত্তেজিত করা সম্ভব নয়। এবং মেয়েটার যেন মনে হচ্ছে রীতিমতো অলিভিয়ার সাথে খাটে একজন কেউ রয়েছে, যাকে চোখে দেখা যাচ্ছে না, অথচ অনুভব করা যাচ্ছে যে কেউ একজন রয়েছে। একবার অলিভিয়া উপরে, একবার অলিভিয়া নিচে, একবার অলিভিয়া পুরোপুরি তার সমস্ত যে পোশাক আশাক পরেছিল সেগুলো খুলে ফেলে দিচ্ছে। মানে একটা সাংঘাতিক রকমের কাণ্ড, যেটা একা কোনোভাবেই আহ কি বলবো, কোনোভাবেই ঘটনাটা ঘটানো সম্ভব নয়। মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যায়। মেয়েটা ঠিক করে ভোরবেলা মানে অলিভিয়া বেরিয়ে গেলে দেখতে হবে উঠে যে ওই ঘরে কেউ এসেছে কিনা। অলিভিয়া বেরিয়ে যায় পরের দিন, মেয়েটা ভোরবেলায় ঘরে যায়। এখানে একটা কথা বলি, মেয়েটা ভোরবেলাতেও ঘরে গিয়েছিল, অলিভিয়া তখন ঘরে ছিল, ঘুমাচ্ছিল। অলিভিয়ার কিচ্ছু পরনে ছিল না, পুরোপুরি উলঙ্গ সে। হুম হুম। আশেপাশে পুরো মানে ঘাটের বিছানা পুরো ওলট পালট। এবং একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে অলিভিয়া ওই মেয়েটিকে বলেছিল, যে আসে তুই তাকে চোখে দেখতে পাবি না। সত্যি তাকে চোখে দেখতে পাওয়া যায় না ঠিকই, কিন্তু ওই মেয়েটি খেয়াল করলো অলিভিয়ার চাদর তো ওলট পালট সবই ঠিক আছে, একটা জায়গায় দুটো হাঁটুর ছাপ স্পষ্ট, ঘেমে গেলে যেরকম হাঁটুটা চপচপে হয়ে যায়, সেরকম ওই যে যেমন ঘেমে গেলে আমরা যদি কোথাও উঠে বসি দেখবে মেঝে টেঝে থেকে জায়গাটা পুরো ঘামে ভিজে হয়ে যায়, ঠিক আছে? হুম। এবং ওটা যদি সেম জিনিস বিছানাতেও হয় এবং হালকা চাদর হয়, ওই জিনিসটা কিন্তু থাকে, ঘামের ভেজা ভাবটা, ঠিক আছে, বা ছাপটা।
ওই জিনিসটা স্পষ্ট রয়েছে। এবং এই ছাপের একটা বিশেষত্ব আছে, আমাদের যদি হাঁটুর কোথাও ছাপ লাগে, হাঁটুর ছাপটা পুরোপুরি থাকবে গোল হয়ে, এটা কিন্তু অর্ধ গোল, পুরোপুরি গোল নয়। বুঝতে পারছো ব্যাপারটা কিরকম ক্রিপি? তার মানে অলিভিয়া হুম, শুয়ে রয়েছে, অলিভিয়ার দুই পাশে দুটো অর্ধ গোলাকৃতি হাঁটুর ছাপ, এছাড়া বিছানা ওলট পালট। অলিভিয়ার কিন্তু কোনো রকম হুঁশ বোধ কিচ্ছু নেই। এবং অলিভিয়া ঘরে ছিটকিনি ভাঙা কেন সেটা নিয়েও বিন্দুমাত্র চিন্তিত ছিল না। মেয়েটা বুঝলো যে এ আয়দার কিছু নিজে ভূত, অথবা এর ঘরে সত্যি কোনো প্রেতের অস্তিত্ব রয়েছে, না হলে হুম, এরকমটা হুম, হুম, সম্ভব নয়। পরের দিনই অলিভিয়ার ভাইকে কল করা হয়, সে আসে। অলিভিয়া যখন ছিল না তখন মেয়েটা সমস্ত ঘটনা খুলে বলে এবং পরিষ্কার ভাইয়ের সামনে দুটো প্রশ্ন ছুড়ে দেয়। এক হচ্ছে, তোমার দিদি আয়দার বিয়ে পাগল হয়ে গেছে, আর হুম, হুম, দ্বিতীয়ত আমি পাগল, আর না হলে আমি পাগল হয়ে গেছি, কারণ আমি যা দেখেছি সেটা কিন্তু কখনোই একজনের পক্ষে করাটা সম্ভব নয়। এবার তুমি আমাকে উত্তর মানে উত্তর দাও যে আসল উত্তর কোনটা, আমি পাগল নাকি আমি যা ভাবছি তোমার দিদি বিয়ে পাগল হয়ে গেছে সেইটা, কোনটা? অলিভিয়ার ভাই কিন্তু উত্তর দিতে পারে না, কারণ অলিভিয়ার ভাই ভাই ততক্ষণে বুঝতে পেরে গিয়েছে যে দুজন মানুষ ওর দিদির অদ্ভুত আচরণের ব্যাপারে বিস্তারিতভাবে ওকে জানিয়েছে। তার মানে সেই মানুষটা কিন্তু কখনোই আর স্বাভাবিক নেই। এছাড়া বাড়িতেও সবার সামনে তোমাকে, তোমার হয়তো মনে আছে, কিছু এমন কথাও এক্স বয়ফ্রেন্ডের নামে বলেছিল যেগুলি কিন্তু খুবই আপত্তিজনক, অন্তত বাবা মার সামনে বলাটা দুম করে। ঠিক আছে, অলিভিয়ার ভাই বুঝতে পারে যে জিনিসটা ভীষণভাবে জটিল হয়ে গেছে, এইবার কিছু একটা করতেই হবে, না হলে উপায় নেই। অলিভিয়ার ভাই এসে বাবা মাকে বাড়িতে বলে পুরো ব্যাপারটা। ওর বাবা মা এবারে কি করে, কোনো রকম ভাবে এইটা সলিউশন করার কথা চিন্তা না করেই অলিভিয়াকে বলে ওর তাহলে বিয়ে দিয়ে দিতে হবে, কারণ ওর সংসারের প্রতি হয়তো মানে মন হয়েছে যে না, এবার একটা সংসার করতে হবে, মুভ অন করতে হবে এইসব জিনিসপত্র থেকে। এইবার বলি, অলিভিয়াকে ফ্ল্যাট থেকে নিজেদের বাড়িতে নিয়ে আসা হয়। অলিভিয়া কিন্তু তখন পুরো স্বাভাবিক, কেউ বুঝতেই পারছে না যে এই অলিভিয়াই কিন্তু কোনো কোনো সময় কেমন যেন অস্বাভাবিক হয়ে যায়। এবার যারা একমাত্র চোখে দেখছে তারা বুঝতে পারছে, কিন্তু যারা সেই ব্যাপারটা দেখছে না তারা কিন্তু বাইরে থেকে বুঝতেই পারবে না যে অলিভিয়ার মধ্যে কি ধরনের অস্বাভাবিকত্ব আসে। বোঝাতে পারছি জিনিসটা, এইরকম ব্যাপার এসে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি। অলিভিয়ার সাথে একটা ছেলে, ভালো ছেলে দেখে মোটামুটি বিয়েও দিয়ে দেয়া হয়। অলিভিয়ার সাথে তার বিয়ে হয়। এইবারে বলি, এখানে আবার আরেক রকমের গল্প শুরু হয়। কিরম হয়, অলিভিয়ার কিন্তু এই ছেলেটির সাথে আবার কোনো রকম সেক্স করার মানে ইচ্ছে, শারীরিকভাবে ইচ্ছেই হতো না। ঠিক আছে, আচ্ছা। জোরাজুরি করতে হতো ছেলেটাকে। এরকম হয়েছে, ছেলেটা জোরাজুরি করতে যখন গেছে তখন অলিভিয়া সেই আবার কঠিন স্বরে বলেছে, তুই আমাকে ছুতে পারবি না, আমি তোর হব না, আমি শুধুমাত্র ওর। এবার কোনো একটা ছেলে যখন ঘনিষ্ঠ হতে যাচ্ছে, সে যখন চরমভাবে উত্তেজিত, তখন যদি তার অপোজিটে যে পার্টনার আছে তাকে যদি এরকম ধরনের কঠিন স্বরে কোনো একটা কথা বলে দেয়, যে কথাগুলো কিন্তু খুবই ভয়ের, যে তুই আমার কোন মানে আমি তোর কোনোদিনও হব না, আমি খালি ওর। ওর বলতে কার কথা বোঝাচ্ছে, ঘরে তো আর কেউ নেই। হুম, 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 এইরকম ধরনের সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, পার্টনারের কিন্তু মারাত্মক রকমের একটা ভয় পাওয়ার কথা, এবং এটা খুব নর্মাল। এইরকম করে বেশ কিছু মাস কাটে, এই জিনিসপত্র হয়, কিছুতেই শরীরের কাছে ঘেঁষতে দেয় না বরকে। একদিন বর জোর জবরদস্তি অলিভিয়াকে নিজের কাছে মানে নিজের কাছে টানে। তখন অলিভিয়া যেটা করে সেটা খুব সাংঘাতিক, নিজের মাথার চুল পেঁচিয়ে ওই ছেলেটির মুখে মানে বরের মুখে পুরোপুরি ঢুকিয়ে দেয়, দম বন্ধ হয়ে যাওয়ার মতো দিয়ে হুম, মুখ চেপে ধরে, নাক চেপে ধরে। ঠিক আছে, এবং ছেলেটি যখন অলিভিয়াকে মারতে যায় তখন ছেলেটি ফিল করে যে ছেলেটার হাত কিন্তু অলিভিয়ার গায়ে স্পর্শ করতেই পারছে না। এবং এই সময় অলিভিয়ার বড় ফিল করে
অলিভিয়ার আশেপাশে যেন একটা ঠান্ডা কেউ শিল্ডের আস্তরণ দিয়ে রেখেছে, একটা বরফের আস্তরণ জমাট বাঁধা। আচ্ছা। অলিভিয়া পুরোপুরি রেগে গিয়ে কামড়ে দেয়, আঁচড়ে দেয়, মানে বিশ্রী রকমের একটা অবস্থা হয়। আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, এই যে মারার ব্যাপারটা কেন এলো, একদিন বর দুপুরবেলা হঠাৎ করে এসে গিয়েছে, ঠিক আছে? হুম হুম অলিভিয়ার ঘরের মানে অলিভিয়ার ঘরে তখনও ঢোকেওনি, বেডরুমের বাইরে থেকে শুনতে পাচ্ছে অলিভিয়া মারাত্মকভাবে উত্তেজিত এবং মর্নিং এর আওয়াজ আসছে, রীতিমতো মর্নিং এর আওয়াজ আসছে। অলিভিয়ার বর ভাবে যে আমার সাথে তো ও লিপ্ত হয় না, আমি তো ঘরে নেই, তাহলে কেউ নিশ্চয়ই আছে। দুম করে ঘরে ঢুকে যায় এবং অলিভিয়াকে যেরকম পজিশনে দেখে, তাতে করে ওই ফ্ল্যাটমেট যে কথাটা বলেছিল যে এমন ভঙ্গিমায় একা থাকা কিন্তু কখনোই সম্ভব না, নিশ্চয়ই কেউ একজন ওই ঘরে রয়েছে যাকে চোখে দেখা যায় না, সাদা চোখে। হুম 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 অলিভিয়ার বড় সেই রকম অবস্থায় দেখে প্রচন্ড আঁতকে ওঠে এবং কিছু দিশামিশা না পেয়ে জোর জবস্তি করে কাছে টানতে যায়, এবং যখন কাছে টানতে যায় তখনই এই সিনটা হয় যে পুরোপুরি ভাবে মাথার চুলটা পুরো মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাক মুখ পুরো চেপে ধরে, এবং মারতে যখন যাচ্ছে তখনই ওই ঠান্ডা আস্তরণটা সে অনুভব করতে পারে, এবং বর রীতিমতো অজ্ঞান হয়ে যায় ওখানে, কিছু সে করতে পারে না। এইবারে বলি, অলিভিয়ার মুখ থেকে অলিভিয়া যখন মানে ছেলেটাকে যখন ও মানে ওই রকম একটা দমবন্ধ অবস্থায় নিয়ে চলে গেছে না, তখন অলিভিয়ার মুখ থেকে থুতু বেরোয়, থুতু ছিটকতে শুরু করে, এবং সেই থুতুটা মানে আমি যখন শুনেছি, এই এই বর্ণনাটা যখন সে দিচ্ছিল আমার টিম লিডার, সে বলছে যে অলিভিয়ার মুখ থেকে রক্তাক্ত থুতু বেরোচ্ছে, মানে থুতুর সাথে মানে কি বলবো পশলা পশলা রক্ত, বুঝতে পেরেছো? হুম এবং হুম হুম সেই রক্তটা যখন বরটার চোখে মুখে লাগছে না, সেখানে মানে বরটা মানে কারোর মুখে যদি অ্যাসিড ছুঁড়ে মারা হয় যে জ্বালাটা হয়, সেই রকম জ্বালা পোড়ায়, মানে সে পুরো একদম বসে পড়েছে। এবং ওই বরের গায়েও কিন্তু একটা দুটো করে লাল লাল ফোঁড়া টাইপের দেখা যায়। আমরা যেরকম ধরো কোনো একটা গাছে যদি হাত দিই, দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে র্যাশ বা ফোঁড়া টাইপের বেরিয়ে যায়, যে বন মানে যেসব বন্য গাছপালাগুলো আছে, ঠিক আছে, এই জিনিসপত্র হয় কিন্তু সেরকম ওই রকম ভাবে দাগড়া দাগড়া ওরকম বটটার হাতে মুখেও ওই রকম বেরিয়ে যেতে থাকে, এবং ওর মুখ দিয়ে পুরো রক্তাক্ত থুতু বার হয় অলিভিয়ার মুখ থেকে। বটটা আর পারে না নিজেকে সামলাতে, অজ্ঞান হয়ে যায়। পরে যখন জ্ঞান ফেরে, নিজের শ্বশুর বাড়িতে যায়, মানে অলিভিয়ার বাড়িতে যায়, তার আগে ভাইকেও কল করেছিল, গিয়ে সমস্ত কিছু খুলে বলে। অলিভিয়ার ভাই তখন সেই যে ফ্ল্যাটমেট ছিল অলিভিয়ার, সেই ফ্ল্যাটমেট এবং অলিভিয়ার সাথে যে ছেলেটার বিয়ে হওয়ার কথা প্রথম দিকে ঠিক হয়েছিল, সেই ছেলেটি মানে ওই ছেলেটা তো ভাইকে বলে গিয়েছিল যে যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় তুমি আমাকে বলবে। সেই ছেলেটিকে ফোন করে, সেই ছেলেটি তখন ফ্ল্যাটমেটের মুখ থেকেও সমস্ত ঘটনা শুনে, বরের সাথে যা যা হয়েছে সমস্ত রকমের ঘটনা শুনে শুনে একজন পীর বাবার সন্ধান দেয়। সেই পীর আচ্ছা। বাবার সাথে যোগাযোগ করা হয়। এর মাঝে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে বর জানিয়েছিল যে মানে একে তো সে তার সাথে শারীরিক মানে অলিভিয়া শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাইতো না, আর দ্বিতীয়ত অলিভিয়া কোনোভাবেই তার সামনে নিজেকে মানে পুরোপুরি মেলে ধরতো না, অর্থাৎ পুরোপুরি কিন্তু নেকেড হতো না, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা এইবারে পরে তার রিজনটা জানা যাবে। যাই হোক, পীর বাবা আসেন, এসে সমস্ত ঘটনা শুনে অলিভিয়াকে দেখে বলেন যে ওর মানে আপনারা কেউ গিয়ে মেয়ে মানে মা বা বোন বা দিদি যদি কেউ থাকে, গিয়ে দেখুন তো ওর গায়েও নিশ্চয়ই আবার ঘা প্যাঁচড়ায় ভরে গেছে পুরো। ওর গা মানে মানে ওকে কিছুতেই কোনোভাবেই ওর মানে গা দেখতে দেবে না অলিভিয়া, বুঝেছো? জোর জবরদস্তি করে ওর গা দেখা হয়, দেখে পুরো ঘা পা মানে ঘা প্যাঁচড়াতে পুরো ভরে গেছে শরীরটা। সেই জন্য কোনোভাবেই নিজেকে উন্মুক্ত করতো না, খোলা মানে এমনি পুরোপুরি ন্যাকেড কোনোদিন হতো না, ঠিক আছে? ওই ওই অবস্থাতে আর কি।
তারপরে পীর বাবা সমস্ত কিছু শুনে বলেন যে তার মানে ওই যে এক্স বয়ফ্রেন্ডটা ছিল, যার বাড়িতে ও চলে গিয়েছিল হুম। মরদেহ আসার পর, নিশ্চয়ই তার সাথে এমন কিছু জিনিস এসে গেছে বা নিয়ে এসেছে ও ইচ্ছা করি, যার জন্য এই ছেলেটি পুরোপুরি ভাবে নিজেকে আর মানে নিজের বশে নিয়ে নিয়েছে অলিভিয়াকে। এইবার তোমাকে আমি একটা প্রশ্ন করব। বলো। ঘটনাটা তো এতক্ষণ তুমি শুনলে, হুম। এই ব্যাপারে তোমার কি মনে হয় যে কি আনা সম্ভব এমন কিছু যে যার জন্য, মানে আমি তো জানি কি এনেছে, কিন্তু এই যে জিনিসপত্র যেগুলো ধরো আনি, বা এমন কিছু আনা কি সম্ভব, মানে এটা কি সত্যিই হয় যে কিছু জিনিসপত্র আমি নিয়ে চলে এলাম, বা তার কিছু একটা ব্যবহৃত জিনিসই নিয়ে এলাম, যে যেটার মধ্যে দিয়ে তার আত্মাটাও হচ্ছে যে নিয়ে আসছে তার সাথে চলে আসে বাড়িতে, বা তার শরীর কবজা করে নেয়, এরকম কি সত্যিই হয়, সম্ভব এটা? আমি একটা কথা বলি, আমাদের তন্ত্রে, ঠিক আছে, হ্যাঁ। ধরো কেউ গলায় ফাঁস দিল, সেই ফাঁসের যে দড়ি রয়েছে, হ্যাঁ। সেই দড়ি দিয়ে বেশ কিছু কাজ হয়। ওকে, আমার যিনি আচ্ছা। গুরুদেব আছেন, হ্যাঁ। তার একজন, মানে কি বলবো, তার একজন ঠিক আছে বলছি, মুসলিম অনুচর রয়েছে। হুম। কবরস্থানে বসে সে এই কাজগুলো করে, ঠিক আছে, আর এই কাজগুলো খুব ক্রিটিক্যাল, অ্যান্ড খুব ক্রিটিক্যাল কেসেই ইউজ করা হয়। আমি আমার হুম। গুরুদেবের কাছ থেকে এই ব্যাপারটা শুনেছি, জেনেছি। হুম। অ্যান্ড টু বি অনেস্ট, এরকম ব্যাপার অ্যাকচুয়ালি না হওয়ার তো কোনো কারণই নেই। মানে তোমার একদম শেষ সময়ের জিনিসপত্র, তার সাথে সব থেকে বেশি অ্যাটাচ, যার কারণে তোমার পার্থিব জীবন শেষ হয়েছে, সেই জিনিসের প্রতি তো তুমি সব থেকে বেশি অ্যাটাচ থাকবে, আর সেটাকে অন্য কেউ নিয়ে আসছে, হ্যাঁ। তো ডেফিনেটলি চলে আসা অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা। ওকে। আর এই যে ধরো এই যে থুতু মুতু ছেটাচ্ছে, বা এই যে ঘা র্যাশ ম্যাশের যে ব্যাপারটা আর কি, এই জিনিসপত্রগুলো এগুলো কি? প্রত্যেকের বডি, মানে আমি এরকম ঘটনা শুনিনি ফার্স্ট, ঠিক আছে, মানে আমিও শুনিনি। মানে এখানে মানে এতটা রিয়েলিস্টিক ভাবে ব্যাপারটা উঠে এসেছে। রিয়েলিস্টিক মানে আমি এটা বলতে চাইছি যে এমনটা অনেকের সাথেই হয়তো হয়, বাট কেউ হয়তো বলে না, মানে এটাও ভাবে যেটা আদৌ কি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হুম। হুম। বা অন্য কোনো ব্যাপার। হুম। ঠিক। মানে মানুষের মধ্যে এমন অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় পজেশনের সময়, হ্যাঁ। যেটা হয়তো তথাকথিত ভাবে মানে ওই ভৌতিক সিনেমাতে বলো বা অন্য কোথাও বলো দেখা যায় না, হ্যাঁ। খুব হ্যাঁ। ন্যাচারাল ব্যাপার। হ্যাঁ। বাট তোমার কেসটা যে এরকম হবে আমি ভাবিনি। মানে আমিও শুনে বিশ্বাস করে ছিটকে গিয়েছিলাম যে এইরকম। মানে টিপিক্যালি এই ঘটনাটা না পুরোটা বুঝতে হবে ভালো করে, না হলে মানে এই ঘটনাটার মানে চাপ পাওয়া যাবে না প্রপার। আর এটা অনেক হ্যাঁ। কিছু শিখতে পারবে মানুষজন, যার জন্য আমি এটা আপলোড করবো। তারপর কি হলো অনন্য? তারপরে আমি বলি, পীর বাবার কথা শুনে ওই অলিভিয়ার পুরো জিনিসপত্র, ব্যাগ ট্যাগ সমস্ত কিছু আর কি খুঁজে তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়, এবং খুঁজে পাওয়া যায় একটা ব্যাগ, যে ব্যাগের ভিতরে মানে তুমি শুনলে চমকে উঠবে, সেই ব্যাগের ভিতরে রক্তাক্ত জামা প্যান্ট পাওয়া যায়, পুরো একদম রক্ত মাখা। এবং শুধু জামা প্যান্টই নয়, তার সাথে একটা আন্ডারওয়্যারও পাওয়া যায় ছেলেদের, ঠিক আছে? আচ্ছা। সেই জামা প্যান্টটা আর কারোরই নয়, অলিভিয়ার এক্স বয়ফ্রেন্ডের, মানে ওই আয়ুর্বেদিক যে ট্রিটমেন্ট করতো যে ছেলেটি তার। এবং ওই জামা কাপড় যেটা সে মানে পরে গিয়েছিল, যেটা পরে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জামা কাপড়ের পুরো সেটটাই অলিভিয়া তাকে গিফট করেছিল। সে সেটা পরেই গিয়েছিল, সে সেটা পরেই মারা গিয়েছে। এবং অলিভিয়ার ভিতরে যতই তার উপরে মানে তার প্রতি ঘৃণার যে ব্যাপারটা জাগ্রত করা হোক না কেন, শেষ পর্যন্ত অলিভিয়া তো নিজেকে আটকাতে পারেনি, গিয়েছিল। এবং টুক করে মানে তখন মানে ধরো যখন মরদেহটা এসেছে, তখন তো খুব স্বাভাবিকভাবেই সেই মরদেহর আশেপাশে তো লোকজন একদম ভিড় করে থাকবে, তাই না? কারুর তো আর মন একদম। অন্যদিকে থাকবে না, ওই দিকেই থাকবে সবার মনটা। সেই সুযোগে সে হয়তো ওই জামা কাপড়ের ব্যাগটা তুলে নিয়েছে, কারণ আমরা জানি যে কেউ যদি হসপিটালে মারা যায় তখন তার পরনে যে পোশাক থাকে সেটা কিন্তু মরদেহের সাথে একটা ব্যাগে করে পাঠিয়ে দেওয়া হয়। হুম। এই ক্ষেত্রেও তার অন্যথা হয়নি, পাঠিয়ে দেওয়া হয়েছিল।
এবং সেইটা অলিভিয়া গোটা জিনিসপত্র সমেত ব্যাগটা নিয়ে চলে আসে এবং স্মৃতি হিসাবেই হয়তো রাখতে চেয়েছিল। আমরা জানি না কি হিসাবে ও এনেছিল, আমার যতদূর মনে হয় স্মৃতি হিসাবেই হয়তো রাখতে চেয়েছিল, কিন্তু মানে অন্য এইসব জিনিসগুলো পাকামো, এক্সট্রা পাকামো। হ্যাঁ, এবার অন্য কিছু জিনিস নিলেও সেটা একটা আলাদা ব্যাপার। এই জিনিসটা নিয়ে মানে এইরকম ধরনের পোশাক আশাক নিয়ে চলে এসেছে এবং নিজের সাথে রেখেছে। আর একটা জিনিস আমি তোমাকে একটু মনে করাই, প্রথমেই আমি বলেছিলাম যেটার জন্য অলিভিয়া ওই রিলেশনশিপে খুব বিরক্ত ছিল, সেটা হচ্ছে ছেলেটা ভীষণ কামুক প্রকৃতির ছিল, মানে শরীর ছাড়া কিছুই বুঝতো না, এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয়েছে এই যে ঘটনার প্রত্যেকটা স্তরে এই যে অলিভিয়ার একটা যে পার্টনারের প্রতি যে তোমার একটা এক ধরনের টর্চার, এক ধরনের নির্যাতন, যাই বলি না কেন, এটা তো খুব একটা অস্বাভাবিক, মানে এটা তো স্বাভাবিক ছিল না। এই কারণেই মনে হয় এই রকম ধরনের টর্চারটা চালাতো এবং নিজে ওই রকম ভাবে নিজেকে উত্তেজিত করতে পারতো, হয়তো তারই একমাত্র উপস্থিতির জন্যে। না হলে এটা তো সম্ভবই নয়, তাই না? হুম মানে হুম হুম এটা আমিও তোমার কাছে একরকম ভাবে প্রশ্ন করছি, মানে তুমিও কি একমত আমার সঙ্গে? এক্স্যাক্টলি। মানে ডিফারেন্ট মানে ওপিনিয়ন আমি দিতে পারবো না এই ক্ষেত্রে। হ্যাঁ, সেটাই। তো এই ছিল হচ্ছে আমার আজকের শোনা ঘটনাটা। এবার ঘটনাটা শেষ হয়েও শেষ হয়নি, কারণ একটা ছোট্ট টুইস্ট আছে, এবারে বলি। যে ঘটনাটা শেয়ার করেছে সে আমার টিম লিডার, আর হুম। অলিভিয়ার সাথে একটি ছেলের বিয়ের কথা হয়েছিল, সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিডিয়াতে ছিল, সেই ছেলেটাই হচ্ছে আমার টিম লিডার, যার জন্য আমি এত বিস্তারিতভাবে তোমায় ঘটনাটা বর্ণনা দিয়ে বোঝাতে পারলাম। ওকে 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 ওকে। কারণ তুমি তো জানো আমিও মিডিয়াতেই আছি। তো যাই হোক, আমার টিম লিডারই মানে অলিভিয়ার সাথে তখন সম্পর্কে জড়িয়েছিল এবং এই রকম নির্যাতনের শিকার হয়েছিল। এবং শেষে বলি, অলিভিয়াকে কিন্তু বাঁচানো যায়নি, অলিভিয়া মারা গিয়েছে। আজ আর অলিভিয়ার অস্তিত্ব নেই পৃথিবীতে। মারা গেল মেয়েটা? ইয়েস, রোগে ভুগে মারা গিয়েছে, বাঁচতে পারেনি। কারণ এমনিতেই ওর, প্রথমেই আমি বলেছিলাম যে ওর খুব একটা শারীরিক বল ছিল না, খুব একটা ইমিউনিটি ছিল না, ওর দুর্বল ছিল। এবার ছেলেটা যে কবে থেকে ওকে ভুলভাল ট্রিটমেন্ট করে এরকম করে দিয়েছে দুর্বল, সেটাও তো আমাদের হিসেবটা জানা নেই না। বুঝতে পারছি। হয়তো যখন খুব মারাত্মকভাবে শারীরিক প্রতিক্রিয়া দেখা গিয়েছে তখন হয়তো ওরা হসপিটালে নিয়ে গেছে, কিন্তু একটা জিনিস তো হুট করে হয় না, আস্তে আস্তে হতে থাকে। শারীরিক ক্ষয়টাও হয়তো অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ওষুধপত্রের মাধ্যমে। অসাধারণ ঘটনা ছিল, আমার পার্সোনালি ঘটনাটা খুব ভালো লেগেছে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আজকের এই এপিসোড কোথা থেকে দেখলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান বা কোনো ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।